আজকে আমরা যে রিটার্নটা দেখাবো সেটা হচ্ছে একটা কমপ্লেক্স রিটার্ন। মানে যারা হচ্ছে অনেক ধরনের কমপ্লেক্স যে রিটার্ন গুলো আমরা করি স্বাভাবিকভাবে হচ্ছে এর থেকে কমপ্লেক্স রিটার্ন মোটামুটি কমই থাকে, এরকম একটা এক্সাম্পল দিব যে এটা আসলে এই কারণে আমি বলছি বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা কমপ্লেক্স রিটার্নটা করতে পারলে মোটামুটি অনেক কিছুই আজকে ডিসকাশন চলে আসবে ইনশাল্লাহ। তো প্রথমে যেটা আমরা দেখব যে একটা বিল্ডিং এর যখন আমরা কস্টিং করতে চাই, মানে একটা বিল্ডিং এর কস্টিংটা আসলে আমরা কিভাবে বের করব। যে আমরা যদি গিয়ে বলি একটা ৫ তলা বিল্ডিং বানাইছে, এটা ১ কোটি বা ২ কোটি টাকা খরচ হইছে, তাহলে এনবিআর কেন আমার কথাটা মেনে নিবে? সেখানে তো আমি কম দেখাইতে পারি। সিম্পল, যে একটা কম দেখানোর একটা ব্যাপার চলে আসতে পারে। তো তখন যে জিনিসটা হয়, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে যে পিডব্লিউডি। আমি অলরেডি হচ্ছে একটা ইয়ে করে রাখছি, যে আপনারা দেখতে চান। এটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মানে তারা হচ্ছে কনস্ট্রাকশনের জন্য একটা স্ট্যান্ডার্ড রেট দেয়। মানে অনেক ধরনের কনস্ট্রাকশন আছে, কিন্তু আমরা জাস্ট শুধু আজকে যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে বিল্ডিং এর কনস্ট্রাকশন নিয়ে, মানে আদার্স কোনো দেখাবো না। যেমন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে সবগুলোর হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে। এই অনুসারে হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হয়। তো আমরা যদি এখানে যাই, যে মোটামুটি যদি আমরা চ্যাপ্টার গুলো দেখি যে এখানে কি কি আছে, আপনারা দেখবেন হচ্ছে এটাতে মোটামুটি ৪৩টি চ্যাপ্টার আছে। তো সেখানে হচ্ছে এখানে প্রথম দিকে দেখা যায় কনভার্সন টেবিল থেকে শুরু করে, মানে চ্যাপ্টার 1 যদি বলি জেনারেল সাইট ফ্যাসিলিটি বা সেফটি, কিন্তু আমরা যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে আমরা এনেক্সার যেটা এ আছে, এইটাতে হচ্ছে আমাদের বিল্ডিং এর রেট দেওয়া আছে, যেটা ধরে হচ্ছে আমরা কাজ করতে পারবো। তো আমরা যদি যাই, এখানে পেজ নাম্বার হচ্ছে ৩২১ এর কথা বলছে, যে আমরা ৩২১ এ গিয়ে দেখি কি আছে। আর অনেক দূর যেতে হবে। হ্যাঁ, এখানে দেখেন পিডব্লিউডি, এটা হচ্ছে ২০২২ হচ্ছে রিভাইজ একটা শিডিউল দেওয়া আছে, যেখানে হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আপনি যে বিল্ডিং এর কস্টিংটা বের করতে যাচ্ছেন সেটা আসলে কি অনুসারে, মানে এটা কি কমার্শিয়াল বিল্ডিং নাকি হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং, এরকম হচ্ছে চিন্তা ভাবনা আমাদের করতে হবে। যেমন ধরা যায় এখানে এটা বলছে ইন্ডিভিজুয়াল অর কম্বাইন্ড ফুটিং সিস্টেম, তারপর এখানে আছে একটা, কিন্তু আমরা যেটা করব আমাদের হচ্ছে এটা রাখতেছে, মানে আমাদের টেবিল হচ্ছে 2, এখানে যেটা নন রেসিডেন্সিয়াল, মানে যদি সেটা কমার্শিয়াল হয় তাহলে কিরকম হবে। আবার এখানে হচ্ছে এটা হচ্ছে ২ টা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে বলছে এখানে যে একটা হচ্ছে মানে যেটা আমরা প্রথমে যদি আমরা দেখি আরসিসি ফ্রেমের যে একটা এখানে একটা স্ট্রাকচার, মানে এখানে দেখেন স্ট্যান্ডার্ড, সুপার, স্পেশাল, মানে ৩ ধরনের ক্যাটেগরিতে হচ্ছে আমাদের ভাগ করছে। যে আমাদের বিল্ডিংটা হবে সেটা হচ্ছে ৩ ক্যাটেগরি, হচ্ছে কোনো একটা ক্যাটেগরিতে হবে। তো আমরা মেক্সিমাম যদি অ্যাজ ইউজুয়াল বিল্ডিং হয় তখন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ক্যাটেগরিটা নিতে পারি। তারপর এখানে দেখেন আবার 2 তে এখানেও কিন্তু সেম, মানে আরেকটা দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড, সুপার, স্পেশাল, এটা রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল। তো এখানে দেখবেন আপনারা গ্রাউন্ড পার্কের জন্য এখানে হচ্ছে যে রেটটা দেওয়া আছে সেটা হচ্ছে পার স্কোয়ার মিটার অনুসারে কত টাকা খরচ হবে। তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একটা গ্রাউন্ড পার্কিং এর জন্য আর একটা হেবিটেশনের জন্য। তা আমাদের উদাহরণে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড যে রেটটা সেটা। তো এখানে যদি আমরা একটু ঘুরে আসি, এখানে দেখেন আমরা ফাউন্ডেশন দিয়ে শুরু করছি, যেখানে একটা ৬ তলা একটা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন লেভেলে এটাকে আমরা ধরছি দেখেন এসএফটি ছিল আমাদের। আমাদের যখন পার স্কোয়ার মিটারটা যখন আমরা বের করলাম কনস্ট্রাকশনের জন্য, যে আমাদের ৪৮৭.৪২ এটা, এটাকে হচ্ছে যদি আমরা এসএফটি তে নিয়ে যাই এটাকে ১০.7639 দিয়ে গুণ করলে হয়, কিন্তু আমাদের রেটটা বের করবো পার স্কোয়ার মিটার দিয়ে। তো সেক্ষেত্রে আমরা সব জায়গায় হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হোক অথবা ফাউন্ডেশন হোক
সবগুলো হচ্ছে সমান করেই আমাদের মানে অ্যাসিড স্কোয়ার মিটার অথবা অ্যাসিড ঠিক থাকবে। আমাদের দরকার হচ্ছে রে। তো আমরা ফাউন্ডেশনে যখন যাব সেক্ষেত্রে আমরা দেখি রেটের ব্যাপারটা কি আছে। এখানে দেখেন আমরা যে স্ট্রাকচারটা নিছি সুপার, এখানে স্ট্যান্ডার্ড অথবা সুপার আর স্পেশাল, কারণ তিনটার মাঝামাঝি নিছি। যে স্ট্যান্ডার্ড একটু কম থাকতেছে, সুপারটা মোটামুটি, কারণ বিল্ডিং এর ক্যাটাগরি অনুসারে, যেহেতু এটা হচ্ছে আমাদের নন রেসিডেন্সিয়াল ক্যাটাগরি, তো সেক্ষেত্রে আমরা 16,296 আমরা ফাউন্ডেশন ফ্লোর দিয়ে শুরু করছি। তো এটা হচ্ছে পার স্কোয়ার মিটারের জন্য। তো আমাদের যতটুকু স্কোয়ার মিটার দুইটা যদি গুণ করি তাহলে হচ্ছে ইজিলি আমাদের এটা পেয়ে গেলাম। এটা জাস্ট হচ্ছে একটা ফ্লোরের জন্য, মানে ফাউন্ডেশনটার জন্য। তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে আমরা দেখতেছি 28,733। তো আমরা যদি এখানে রেটের ক্ষেত্রে যাই, যে গ্রাউন্ড ফ্লোরে গেছে 28,733, জাস্ট হচ্ছে আপনি এখান থেকে রেট গুলো হচ্ছে নিয়ে এখানে বসাবেন আপনার যেটা দরকার। তো এটাও সেম, যখন 487.42 কে আমরা গুণ দেই তখন দেখা যায় হচ্ছে আমাদের যেটা গুণ করলে যা ফল হয় সেটা। তারপর হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরে যাব, যেহেতু বড় বিল্ডিং, এটার নিচ থেকে অনেকভাবে কাজ করা থাকে। ফার্স্ট ফ্লোর হচ্ছে দেখা যায় 27,266। তো আমরা ফার্স্ট ফ্লোর 27,266, এরকম করে আমরা ফিফথ ফ্লোর পর্যন্ত যত টাকা আছে সবগুলো জিনিস হচ্ছে আমরা এখানে বসাইলাম। বসানোর পর গুণ করে দেখা যায় আমাদের এটা ফিফথ ফ্লোর পর্যন্ত কস্টিং আসতেছে 9 কোটি সামথিং চলে আসতেছে। এখন ধরেন আপনার অনেক সময় হচ্ছে পুরো বিল্ডিং এর কস্টিংটার ক্ষেত্রে আমাদের পুরো বিল্ডিংটা কিন্তু একসাথে কমপ্লিট হয়ে গেছে, এটা দেখাতে হচ্ছে এরকম না, কারণ আমাদের হচ্ছে দেখাইতে হচ্ছে যেটা, যে বিল্ডিং এর কতটুকু আমরা কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে আর কতটুকু হচ্ছে কমপ্লিট হয়নি। তো আমরা এখানে ধরলাম, আমরা এজিউম মানে হিসাব করে একটা স্ট্যান্ডার্ড কস্টিং গিয়ে দেখলাম যে 9 কোটি টাকা আমাদের এই বিল্ডিং এর কস্টিংটা আসবে। তো এখন দেখা যায় আমরা যদি সেকেন্ড ফ্লোর পর্যন্ত কমপ্লিট করি তাহলে আপনি এখানে সেকেন্ড ফ্লোর পর্যন্ত গুণ করলে যেমন ফাউন্ডেশন আসবে, গ্রাউন্ড আসবে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করলে দেখা যায় এখানে আসতেছে আমাদের হচ্ছে 5 কোটি টাকা, সরি 4,86,00,000 এই ইয়াটা চলে আসতেছে। এখন ধরেন আপনার সবসময় খেয়াল রাখতে হবে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ক্ষেত্রে একটা ফান্ড সবসময় মানে সেপারেট করে রাখা। তো আমরা সেপারেট করে এখানে ধরলাম আমরা রাখছিলাম হচ্ছে আগে ডিপোজিট করে রাখছিলাম ধরেন 5 কোটি। তার মানে আমার খরচ হয়ে গেছে সেকেন্ড ফ্লোর পর্যন্ত 4 কোটি, প্রায় 5 কোটি টাকা। তাহলে আমার ব্যালেন্স দেখা যায় 12,72,000 টাকা। এটা আমরা কখন করি? প্রতিটা ফিনান্সিয়াল ইয়ার শেষে, তখন হচ্ছে আমরা বিল্ডিং এর অবস্থাটা ভালোভাবে খেয়াল করি। তো বিল্ডিং এর অবস্থাটাতে আমরা যখন শুরুর দিকে ফান্ড দিয়ে রাখছিলাম তখন আমরা দেখলাম যে এই ফান্ডটা ফিনান্সিয়াল ইয়ার শেষে যখন পরবর্তী বছর করতেছি তখন হচ্ছে আমার মাত্র 12,72,000 টাকা এই ফান্ডে আছে। তারপর কি করলাম, আমরা দেখা যায় এখানে যেহেতু এখানে অংশীদারের পরিমাণ 2 জন বা 3 জন 4 জন বা এরকম, বিল্ডিংটা হচ্ছে যৌথ, সেক্ষেত্রে ধরলাম প্রত্যেকে হচ্ছে ধরলাম 3 জনের কথা ধরলে 3 জনে এখানে 1 কোটি টাকা করে দিয়ে আবার হচ্ছে 3 কোটি টাকা অ্যাটাচ করছে। এখন বলা হইতে পারে যে এই টাকাগুলো আসলে কোথায় রাখা হয়? স্বাভাবিকভাবে যদি আপনাদের মানে জয়েন্ট প্রপার্টিস হয় বা বিল্ডিং হয় তখন হচ্ছে জয়েন্ট একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে এই টাকাগুলো হচ্ছে রাখতে হয়, ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে খরচ করতে হয়, তাহলে ট্র্যাকিং করাটা সহজ বা প্রুফ করাটা সহজ যে আমার এরকম করে মানে খরচগুলো হয়েছে। তখন দেখা যায় এই খরচের আশেপাশেও কল্পনা করা মানে একটু কম বেশিও আমাদের অ্যাডজাস্ট করা যায় যদি আমরা পুরোটা ব্যাংকে ডিপোজিট করে তার থেকে খরচ করি। তো দেখলাম এখানে আমরা 3 কোটি টাকা আরো অ্যাড করছি, অ্যাড করার পর দেখা যায় আমাদের মোটামুটি 3,12,00,000 টাকা হচ্ছে রয়ে গেছে, যেটা দিয়ে হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরের পরে যে কনস্ট্রাকশন থার্ড ফিফথ ফোর্থ ফিফথ এই তিনটা ফ্লোর হচ্ছে কমপ্লিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের মোটামুটি। এখন কত হচ্ছে আমরা আমাদের যে 3 জনের ধরলাম আমরা এখানে একজনে 1 কোটি করে দিচ্ছে 3 কোটি, তাহলে এই সেম যে এখানে হিসাবটা করা হয়েছে এটা কিন্তু 3 জনের রিটার্নেই যেতে হবে। তাহলে দেখা যায় মানে রিলায়েবল ক্যালকুলেশনটা মানে সেটা প্রুভ করা যাবে, কারণ আপনি যদি আরেক বাই 3 বাই মিলে করা হয়, 1 বাই হিসেবে আপনি দেখাইলেন যে 1 কোটি টাকা এখানে, 1 কোটি টাকা অবশ্যই আপনার আদার সোর্স অফ ফান্ড থেকে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে কিন্তু নিতে হবে। তো 3 বাইয়ের ক্ষেত্রে অনেক সময় যদি ব্যালেন্স অ্যাভেলেবেল না থাকে অবশ্যই কথাবার্তা বলে ব্যালেন্স লোন করে হোক যেভাবে হোক বানায় নিতে হবে। তো
তো বানায় তারপর হচ্ছে এটা কনস্ট্রাকশন অ্যাকাউন্টে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর জন্য 1 কোটি করে 3 কোটি টাকা মানে দেখাইতে হবে। এইটুকু ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? বুঝতে পারছেন আপনারা সবাই? কেউ কিছু বলেন? স্যার পেরেছি। ওকে, তাহলে আমরা এই পার্টটা গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল রাখবেন। আমি যেহেতু এটা দিয়ে দিব প্লাস রেফারেন্সটা দিয়ে দিব পিডিএফটা। তো এখানে কিন্তু আপনারা আরেকটু জিনিস এড করবেন, বিল্ডিং এর নাম এড করবেন, বিল্ডিংটা কোথায় আছে এটাও এড করবেন, একদম ডিটেলস জমির খতিয়ান অনুসারে ধরে দাগ নং খতিয়ান সবগুলো জিনিস দিবেন এবং উল্লেখ করবেন যে আমরা এখানে সুপার স্ট্রাকচার কস্টিং এটাও উল্লেখ করে দিবেন কি হিসাবে রেটটা ধরছেন। তো এটা যখন আমাদের গেল, এই বিল্ডিংটার এখন রেন্ট ক্যালকুলেশন আসবো, এটাও একটা কমপ্লেক্স। তো রেন্টটা যখন আমরা এখানে আসবো, দেখেন এখানে কমপ্লিট যেটা হয়েছে সেটা আমরা ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোর হচ্ছে আমাদের কমপ্লিট হইলো, মানে ভাড়া নিচ্ছে ধরলেন ওই বিল্ডিংটারই। তো সেক্ষেত্রে আমাদের সেমি বেসমেন্টের যেহেতু এটা অনেকগুলো ফ্লোর, আমরা ধরলাম একটা এটিএম কে ভাড়া দিছি, H2B কনসালটেন্সি কে ভাড়া দিছি আর জিএমই গ্রুপকে এখানে ভাড়া দেওয়া হয়েছে। তো ভাড়া দেওয়ার পর আমরা একটা মাসিক যে রেন্ট, এই রেন্ট গুলার এগেনস্টে অবশ্যই আমাদের এগ্রিমেন্ট থাকতে হবে। আর আপনারা যে জয়েন্ট অ্যাকাউন্টের কথা বললাম, ওখানে কিন্তু আপনি রেন্টের ডিপোজিট গুলো করে ফেলতে পারেন। তাহলে এই রেন্ট নিয়ে অনেকে বলে যে ভাড়া তুলছি, ভাড়া দিয়ে আস্তে আস্তে মানে বিল্ডিং উপরতলা নিচতলা মানে উপরতলা এভাবে করে গেছি। এখন কত হচ্ছে, আপনার ভাড়া যেহেতু 25,000 টাকার থেকে বেশি, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই জয়েন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন, যেহেতু 3 ভাইয়ের বা 4 ভাইয়ের সম্পত্তি। তাতে দেখা যায় এই ভাড়াগুলো ডিপোজিট হলে এখান থেকে আপনি খরচ করতে পারবেন, ফান্ডের জন্য অ্যাড করতে পারবেন। তো এখানে পেমেন্ট আফটার অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট, যদি আমার কোনো অ্যাডভান্স থাকে তাহলে তো সেটা বাদ যাবে। তাহলে সে কি করছে, আমার মোট ভাড়া কিন্তু এটা ঠিকই রাখতেছে, কিন্তু আমি এটা সেপারেট করছি যাতে অ্যাডজাস্টমেন্টটাও আমরা দেখতে পারি। তো দেখা যায় আমার রেন্টের যে টোটাল 20,000 টাকা করেই কিন্তু 12 মাসের যত আসতেছে সেই টাকা, যেখানে 2,24,000 টাকা। এখন কথা হচ্ছে এই 2,24,000 টাকা যার কাছ থেকে নেওয়া হচ্ছে, তারা কিন্তু আবার এটার এগেনস্টে যেটা আগে ছিল হচ্ছে 5%, এখন 10% করে কিন্তু টিডিএস কাটবে, কেটে কিন্তু আমাকে একটা চালান দিবে, এটা দিয়ে কিন্তু আমি ক্রেডিট নিব। তো সেক্ষেত্রে আমার এখানে টিডিএসটা ধরলাম আমার এটাতে নাই, পরেরগুলোতে আছে। তো টিডিএসটা এখানে আসবে। তারপর হচ্ছে H2B কনসালটেন্সিকে যেটা দিছে সেটারও 12 মাসেই ভাড়া দিছে, কত মাস এটার কোনো অ্যাডভান্স নাই। তাহলে দেখা যায় 1,80,000 টাকা পাচ্ছে। তারপর আরেকটা RGME গ্রুপকে যেটা দিচ্ছে 12,000 টাকা করে 1,44,000 টাকা এখানে ভাড়া পাচ্ছে। তো এটা দেখা যায় একটা টিডিএস এর পরিমাণ আছে, 5% ছিল। এবার আমরা যদি চেঞ্জ করি, আমি চেঞ্জ করতেছি না স্বাভাবিক, কারণ পুরো ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। এখন বর্তমানে যেটা হচ্ছে 10%। তারপর হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে যদি যাই, এখানেও সেম, এমটিবি কে ধরেন একটা ভাড়া দিল, জাকির ট্রেডিং কে ভাড়া দিল, সেক্ষেত্রেও তাদের অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করে দিল, কিন্তু আমার ভাড়া কিন্তু যত টাকা মান্থলি ভাড়া এইটাই, অ্যাডজাস্টমেন্ট জাস্ট তার কমে যাচ্ছে। এখন কত হচ্ছে, একটা প্রশ্ন হইতে পারে, আমরা যখন আগে কোনো অ্যাডভান্স নেই, এটা যখন মানে সেটা কি করে অ্যাডজাস্ট করার সুযোগ থাকে, তখন আমাদের কি হয়, ও কিন্তু আমাকে পুরো টাকাটা দেয় নাই, আমাকে দিচ্ছে কত, অ্যাডজাস্টমেন্টটা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকতেছে, মানে আমাকে প্রতি মাসে ব্যাংকে ডিপোজিট করতেছে 38,225 টাকা, এর থেকে টিডিএস যেটা কাটার কেটে কিন্তু দিচ্ছে। তার মানে আমি অ্যাডভান্স গুলোকে অ্যাডজাস্ট করতেছি। তার মানে কি হবে, আমাদের শুরুতে যে অ্যাডভান্সটা লাইবিলিটিস হিসাবে ছিল, এই লাইবিলিটিসটা কমে যাবে এক সময় গিয়ে, দেখা যায় লাইবিলিটিস মানে অ্যাডভান্স যেটা নিলে লাইবিলিটিস এটা আর থাকবে না, এটা একদম কমে যাবে। তারপর জাকির ট্রেডিং এর ক্ষেত্রে কোনো অ্যাডভান্স নাই, সেখান থেকে ভাড়া পেলাম। তারপর হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর আরেকজনকে দিলাম, ধরেন এবি ব্যাংক পিএলসি কে, তো তারা হচ্ছে প্রতি মাসে 3 লাখ টাকা করে দেয়। তো এটা দেখা যায় তখন আমরা ওই বছরে মানে নতুন শুরু হয়েছিল, 7 মাস ব্যবহার করলাম কথার কথা, তো দেখা যায় 21 লাখ টাকা। এই হিসেবে হচ্ছে আমরা টোটাল হচ্ছে আমরা রেন্ট পাইছি 37,80,000 37 লাখ টাকা মতো। তারপর হচ্ছে এটা যেহেতু কমার্শিয়াল, আমাদের 30% হচ্ছে রিপেয়ার্স এন্ড মেনটেন্যান্স বাবদ যাবে, এটা বাদ দিলাম। তারপর টোটাল রেন্ট যত আসতেছে, তারপর হচ্ছে এখানে আমরা ধরলাম 4 ভাগের সম্পদ বা 4টা ভাগ হবে, তো 4 ভাগের সে মাত্র পাচ্ছে 6,48,900। তারপর সে টিডিএস যত টাকা ছিল
টোটাল এই টিডিএস এরও সে 1/4 পাবে, কারণ 4 ভাই যেহেতু রিটার্নে দেখাবে, তাহলে তার ভাগে পড়বে টিডিএস এবং ভাড়া দুইটাই হচ্ছে 4 ভাগের 1 অংশ সে পাবে। তো এইভাবে হচ্ছে কমপ্লেক্স যখন আমাদের রেন্টের ব্যাপার আসে, আমরা এরকম একটা চার্ট করে নিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে যখন আমাদের পুরো ক্যালকুলেশনটা ওকে হবে, তখন আমরা ই রিটার্নে ডিটেলস সাবমিট করতে পারি। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? ওকে, তারপর হচ্ছে আমরা এআইটি তে যাব। এআইটি তে কি কি আছে? এখানে দেখা যায় ওনার কার ছিল, মানে পার্সোনাল কার, আধার কার্ড, এগুলো হিসাবে ধরলাম আমরা এআইটি পাইলাম গাড়ি থেকে হচ্ছে 55,000 টাকা। এটা তেমন বলার কিছু না। তো এক্ষেত্রে হচ্ছে আপনারা যখন ট্যাক্স টোকেনটা নিবেন সাপোর্টিং হিসাবে, তখন হচ্ছে ওইটা ট্যাক্স টোকেনের প্রায় 3টা পার্ট থাকে খুব সম্ভব। তো সেখানে যে ট্যাক্স পার্ট আছে ওইটাই আপনারা নিবেন। তারপর যদি আমরা আসি বিজনেসের ক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হয়, প্রথম হচ্ছে আমাদের বিজনেসের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, মানে ট্রেডিং বিজনেস নিয়ে যেহেতু ওরা কাজ করে, তো সেক্ষেত্রে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকে ততগুলো হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা নিয়ে, আমি একটা জাস্ট একটু স্যাম্পল ভাবে দেখালাম যে এরকম করে হচ্ছে আমাদের ডিপোজিট রিকনসিলেশন করতে হবে। যে আমরা এখানে দেখলাম, এটা যেহেতু আমি এডিট করি নাই, তো এটা যদি আমরা 24 সালই ধরলাম, তো এই তারিখে দেখা যায় তার যে পার্টি থেকে ডিপোজিট গুলো হয়েছে, সেলস ডিপোজিট আমি দেখলাম একটা 50 লাখ, 21 লাখ, 75 লাখ এরকম করে হচ্ছে তার অ্যাকাউন্টে সেলস ডিপোজিট গুলো আছে, মানে ট্রেডিং অ্যাকাউন্টে। তো আমরা একটা জিনিস হিসাব করে দেখলাম, আমরা যদি একটা সেলস অ্যামাউন্ট যদি আমরা এই অ্যামাউন্টটাকে যদি আমরা চিন্তা করি যেটা আমাদের সেলস, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি কোনো হিসাবপত্র না রাখি, তাহলে এনবিআর আমাদের কি করবে, 1/3 এক্সাম্পশন দিবে। তো 1/3 যদি আমাদের এক্সাম্পশন দেয়, তাহলে আমরা প্রায় 1,46,00,000 থেকে 48 লাখ টাকা পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, তার সাথে ইন্টারেস্ট, এই সবগুলো জিনিস হচ্ছে আমাদের ধরলাম এখানে আমরা 50 লাখ টাকা, 5 লাখ টাকায় ধরলাম ইন্টারেস্ট হিসাবে আমরা পাইলাম। তো আদার যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো আমরা অ্যাড করি, তো এখানে যদি আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ দেই, ধরলাম এটা 15 লাখ টাকা, তাহলে দেখা যায় এখানে আমাদের 77,33,333 টাকা আমাদের প্রফিট চলে আসতেছে। তার মানে কি, এটা প্রফিটের আমরা কখনোই হচ্ছে যে কত পার্সেন্ট গ্রস প্রফিট এরকম করে না, মানে অ্যাকচুয়াল হিসাবটা নিয়ে, তাহলে আমরা যদি প্রপার হিসাবটা মেনটেন করি, তখন দেখা যায় হচ্ছে আমাদের 1/3 এর মধ্যে আমরা যাব না, আমাদের যতটুকু হিসাব হয় সেটা। অনেকে আমরা ই রিটার্নের ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো সাপোর্টিং ডকুমেন্ট লাগতেছে না, তখন হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো করে কিন্তু কেউ 3%, কেউ 5% এরকম গ্রস প্রফিট দেখায় রিটার্ন সাবমিট করে। কিন্তু আপনাকে যখন অডিটে পড়বে বা অ্যাসেসমেন্ট করার ব্যাপার আসবে, তখন কিন্তু আপনার সাপোর্টিং ডকুমেন্ট গুলো দিতে হবে। তখন কি দিবেন একটু ভেবে নিতে হবে। তাই হচ্ছে যতটুকু পারা যায়, মানে ডাটা নিলে আপনি কাজ করতে সুবিধা হবে। তাহলে আপনি দেখাতে পারবেন যে এটার ভিত্তি হচ্ছে এটা। না হয় দেখা যায় আপনি 3% যে বানাইছেন, গ্রস প্রফিট যে এত টাকা ধরছেন, তো সেটা আসলে কিভাবে ধরছেন ক্যালকুলেশন, এটাতে কিন্তু আপনার আটকা যেতে হবে। এখন তখন কিন্তু আপনার ওনারা সেলস এস্টিমেট করে একটা জিনিস ধরা দিতে পারে। তো এটার পরে হচ্ছে আমরা ব্যাংক রিকনসিলেশন একটা ব্যাপার হালকা করে আমরা দেখাবো। যেমন এখানে 2টা ব্যাংক আছে লোন এন্ড ইন্টারেস্ট ব্যালেন্স। তো লোনের ক্ষেত্রে আমরা এটা একটা ব্যাংক অ্যাকাউন্ট ধরলাম, এটাতে আমরা যখন সারা বছর যতটুকু লেনদেন হয়েছে সেটা 11 লাখ টাকা ধরলাম। আরেকটা ব্যাংক হচ্ছে এটা, এটাতে 2টা অ্যাকাউন্ট ছিল, 23 অথবা 24, তার 2টা অ্যাকাউন্টে কত এটা আসলো। তো দেখা যায় এখন আমরা 23 নাম্বার অ্যাকাউন্টে যাই, দেখেন এখানে হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স নাই, মানে ওপেনিং ব্যালেন্স জিরো ছিল। তার মানে লোনটা হচ্ছে ওই বছর এই বছরই নিচ্ছে ফিনান্সিয়াল ইয়ারে। তো দেখা যায় এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু 23, ট্রান্সফার টু অ্যাকাউন্ট নাম্বার 15, মানে এই অ্যাকাউন্টে যে টাকাটা ডিপোজিট হয়েছিল আগে, সেটা হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে অন্য একটা অ্যাকাউন্টে। তো তার মানে হচ্ছে এখানে একটা টাকা থাকতে হবে, মানে এখানে যখন টাকাটা হচ্ছে মানে লোনের টাকাটা এই অ্যাকাউন্টে ঢুকছে, মানে 23-এর অ্যাকাউন্টে ঢুকছে, যদি আমরা 23টা এখানে লাগে নাই তাই দেখায় নাই, তো 23-এর অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা হচ্ছে আমাদের
বের হয়ে চলে গেছে 15 অ্যাকাউন্টে। তার মানে এখান থেকে এটা চলে গেছে, মাইনাস করে দিলাম। তারপর হচ্ছে ট্রান্সফার তো আবার 16তে গেছে, 16তে আবার 2 লাখ টাকা চলে গেছে, সেটা আমাদের কাছ থেকে মানে এটা থেকে যেহেতু সবগুলো হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তারপর আবার 9 আরেকটা অ্যাকাউন্টে চলে গেছে কত, তার মানে এই অ্যাকাউন্টে দেখা যায় হচ্ছে আমাদের যতগুলা টাকা ছিল এই টাকা থেকে এই পরিমাণ প্রায় আহ যেটা আসছে 10 লাখ, মানে যত টাকা এই পরিমাণ টাকা হচ্ছে সেটা হচ্ছে বের হয়ে গেছে। তো আমরা যদি সিমিলার 24 অ্যাকাউন্টে যাই, সেম অবস্থা, এই অ্যাকাউন্টে যত টাকা লোন ঢুকছিল লোনের টাকাগুলো অন্যান্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। এটা কেন হয়? কারণ লোন দিয়ে হয়তো সে আরেকটা লাইবিলিটি মানে মিট করছে, অথবা কোনো কিছু কিনছে এই টাকা নিয়ে। তো সেই হিসাবে দেখা যায় এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এখন দেখা যায় কোনো কারণে যদি এইসব অ্যাকাউন্টে ইন্টারেস্ট, যেমন পেনাল্টি অন ইন্টারেস্ট আছে, সেটা অবশ্যই আমাদের ইন্টারেস্ট চার্জটা দিতে হবে। তারপর যদি কোনো কারণে ইন্টারেস্ট রিসিভ হয় সেটাও কিন্তু দিতে হবে। তারপর আরেকটা ব্যাংকে দেখা যায় সেম মানে আহ এটা একটা আরেকটা অ্যাকাউন্টে, এখানে দেখা যায় বিভিন্ন ইডিএফ এর মাধ্যমে সে লোনগুলো হচ্ছে এখানে অ্যাডজাস্ট হয়েছে, মানে 11 লাখ টাকা লোন হচ্ছে এখানে আসছে। তো আমরা কিন্তু দেখলাম 11 লাখ টাকা কিন্তু এখানেও আসছে, মানে সবগুলা ই অ্যাকাউন্টের ব্যালেন্সে। তো এরকম হচ্ছে লোনগুলো হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আমাদের যখন ম্যানুয়াল রিটার্ন দিতাম তখন এরকম করে হচ্ছে আমাদের সবগুলা জিনিসের ডিটেলস দিতাম অ্যাকাউন্ট সহ, যেহেতু স্টেটমেন্ট গুলো অ্যাটাচ করতে হইতো, তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলা সুন্দর করে আমরা এরকম করে এক্সেলে করে অ্যাটাচ করে দিতাম, যাতে ওরা ইনিশিয়ালি দেখতে পারে যে আমরা সব কাজ কাম করে নিছি। এখন যেহেতু ই রিটার্নে আমাদের এরকম করে দেওয়ার সুযোগ নাই, তাহলে অবশ্যই আমরা এরকম করে করে রাখবো, যাতে পরবর্তীতে আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে কোনো ইস্যু হইলে তখন যাতে আপনি এই সাপোর্টিং গুলো দিতে পারেন। তার মানে আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে সবগুলা জিনিস হচ্ছে অ্যাজ ইউজুয়াল করতে হয়। এখন ই রিটার্নের ক্ষেত্রে যদি আপনারা মানে ওখানে ভাবছেন যে ডাটা ইনপুট দিলে হয়ে গেল, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, পিছন দিয়ে কিন্তু আরো ডাবল কাজ করতে হয়। আগে যেটা আমরা ম্যানুয়ালি করে জমা দিতাম, এখন আবার ম্যানুয়ালি করে এটা থেকে আবার ডাটা ই রিটার্নে নিয়ে কাজ করতে হবে। তো তারপর এখন যদি আমরা প্রপার্টির ক্ষেত্রে দেখি, যে প্রপার্টি আমরা কখনোই হচ্ছে জিরো ব্যালেন্স দেখাবো না। আপনি দেখেন এটা ব্যালেন্স ফরওয়ার্ড, ব্যালেন্স গুলো ফরওয়ার্ড হয়ে যে নন এগ্রিকালচারাল প্রপার্টি, এটা কিন্তু সুন্দর করে লিস্ট আকারে চলে যাচ্ছে, মানে এটা বাড়তে বাড়তে এরকম হয়ে যাচ্ছে। যখনই হচ্ছে এখানে কোনো প্রপার্টি অ্যাড হবে তখন তো আমরা অ্যাড করব সেটা পারচেজ ভ্যালু অনুসারে, বা কোথাও থেকে গিফট পাইলে গিফটের মতো করে অ্যাটাচ করব। আর যদি কোনো প্রপার্টি সেল করে তাহলে এখান থেকে মাইনাস হবে, আবার যেটা ব্যাংকে ডিপোজিট হলে ব্যাংকে ডেবিট হয়ে যাবে, মানে ওইটা বাড়বে এরকমটাই। তারপর হচ্ছে মোটর ভেহিকল, যেহেতু আমরা দুইটা মোটর ভেহিকল দেখাইছিলাম এআইটি, তাহলে এটা কত টাকা দিয়ে কিনছে এটাও কিন্তু তার অ্যাসেট, অ্যাসেট হিসাবে থাকতেছে। তারপর হচ্ছে শেয়ার। তো শেয়ারের ক্ষেত্রে মানে আগে আর বর্তমানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখাবো আমি। ইনভেস্টমেন্ট ইন শেয়ার, শেয়ারে কত টাকা উনি ইনভেস্টমেন্ট করছে। তো শেয়ারে ইনভেস্টমেন্ট দেখা যায় ব্যালেন্স ফরওয়ার্ড, মানে নতুন করে ইনভেস্টমেন্ট করে নাই। সেক্ষেত্রে একজন একটা সার্টিফিকেট দেখতে চাইছিল, আমরা একটু দেখাই যদি। তো এরকম করে হচ্ছে শেয়ারের সার্টিফিকেট আপনাকে ইস্যু করে, এখানে বলে টু হুম ইট মে কনসার্ন। তো এরকম করে দেখা যায় আপনাকে একটা সার্টিফিকেট দিবে, এখানে হচ্ছে সব ডিটেলস থাকবে যে এই যে কস্ট ভ্যালু অফ সিকিউরিটি, সিকিউরিটির কস্ট ভ্যালু কত, মার্কেট ভ্যালু কত, রিয়ালাইজ গেইন অথবা লাভ হয়েছে কিনা, এটা কিন্তু এখানে চলে আসতেছে। রিয়ালাইজ যেহেতু এখানে মাইনাস ফিগার, লসই হয়েছে। তারপর ফিস এন্ড চার্জ, ব্যাংক কি পরিমাণ ফ্রি এবং চার্জ কাটছে, এই বছর ডিপোজিট ডিউরিং দ্য পিরিয়ড কত টাকা ডিপোজিট করছে এটা চলে আসছে। তো এখানে দেখা যায় আবার ডিটেলস বলছে ডিভিডেন্ড ইনকাম কত টাকা পাইছে সেটা চলে আসছে, ডিভিডেন্ডের ইনকামের যেহেতু 10% ট্যাক্স কাটছে সেটা চলে আসছে, আর রিয়ালাইজ কোনো গেইন নাই, যদি গেইন থাকতো তাহলে এখানে আসতো। তো শেয়ার ব্যাপারে আরো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আহ, যখন কোম্পানি কোন শেয়ার ইনভেস্টমেন্ট করে কোনো রিয়ালাইজ গেইন করে, সেক্ষেত্রে যত টাকায় গেইন করে তার উপর কিন্তু মানে 15% ট্যাক্স দিয়ে দিতে হবে। আর ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে 50 লাখ টাকা উপরে যখন যাবে তার উপর হচ্ছে রিয়ালাইজ গেইন 15% দিতে হবে। তো তারপর এখানে ডিটেলস হিসেবে আরো কারেন্ট ব্যালেন্স থাকে, এই যে আপনার শেয়ার গুলো কোনটা কত টাকা দিয়ে কেনা, কত টাকা মার্কেট ভ্যালু কত আছে, কস্ট প্রাইস কত, রিয়েলাইজ গেইন কত, আনরিয়েলাইজ গেইন কত, এই জিনিসগুলো থাকতেছে। তারপর আপনি কত টাকা পারচেস করতে পারবেন, কত টাকা পারচেস করতে পারবেন না, সব আপনাদের কারো যদি ইনভেস্টমেন্ট থাকে এরকম করে হচ্ছে একটা
ডকুমেন্ট নিয়ে নিতে হয়। তো এখানে যেটা অসুবিধার একটা ব্যাপার হয়েছে, দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডিভিডেন্ডের কথা বলছে, ডিভিডেন্ড ইনকাম। তো ডিভিডেন্ড ইনকামের জন্য আমার সার্টিফিকেট দিল যে আমার 9,74,000 টাকা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম পাইলাম। এটা বলছে টিডিএস কিন্তু 97,000 টাকা হওয়ার কথা। তো আগে যে জিনিসটা ছিল, টিডিএস এর ব্যাপারে আগে যে জিনিসটা মানে ছিল সেটা হচ্ছে আমাদের এরকম একটা সার্টিফিকেট দিলে আমরা ম্যানুয়ালি দেখাই ফেলতে পারতাম, কিন্তু এখন ই রিটার্নে যখন আপনি যাবেন সেখানে অবশ্যই এই চালানের কপি লাগবে। তো অনেক ক্ষেত্রে হচ্ছে কোম্পানিগুলো যদি টাকাগুলো মানে ডিভিডেন্টের অ্যামাউন্ট তো কেটে রাখছে, এটা যদি ডিপোজিট না করে তাহলে কিন্তু আপনাকে চালান দিতে পারবে না। আর চালান যদি না দেয় আপনি কিন্তু ক্রেডিটটা নিতে পারবেন না। তো সেক্ষেত্রে ভালো যে কোম্পানি আছে তারা কিন্তু পার্সোনালি আবার মেইল করে দেয় সার্টিফিকেট প্লাস হচ্ছে এই চালানের কপি। তো সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি দেখা যায় দুর্বল কোম্পানি হয়, অনেক সময় টাকা ওরা ডিপোজিট না করে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে তাদের কাছ থেকে চেয়ে নিবেন। কারণ আপনার অ্যামাউন্ট যদি 10,000 টাকা বা 15,000 টাকা একটা ক্রেডিট পাইতেন, যদি আপনি সার্টিফিকেট না নিতে পারেন, এ চালান না নিতে পারেন, তাহলে কিন্তু 10,000 টাকা 15,000 টাকা আপনি নিতে পারবেন না। তার মানে হচ্ছে আবার আপনাকে ট্যাক্স দিতে হবে রেগুলার রেটে। তার মানে এই জিনিসটা এই ক্ষেত্রে হচ্ছে যারা লং টাইম ইনভেস্টমেন্ট করে তাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে আপনার হচ্ছে যে সকল ভালো ভালো কোম্পানি আছে এই ক্যাটাগরি মানে ডিএসসি 30 কোম্পানি লিস্টে থাকে, তো এরকম কোম্পানিগুলোতে করলে স্বাভাবিকভাবে এই ঝামেলাগুলা পোয়াইতে হয় না। অন্য জায়গায় করলে দেখা যায় ডিভিডেন্ড নিলে আপনি সার্টিফিকেট পাচ্ছেন না, সার্টিফিকেট না পাইলে আপনার এই ইনকামটা শেষ। তারপর দেখেন ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম করে মানে আগে দেখাইতাম যে যে কোম্পানি থেকে পাই কোম্পানিগুলোর নাম থাকবে, তারপর হচ্ছে কত টাকা ডিভিডেন্ড পাইছে, টিডিএস কত টাকা কাটছে, এই অনুসারে হচ্ছে আমাদের পুরো লিস্টটা থাকে যে ক্যাশ ডিভিডেন্ড পাইছে এত টাকা, ডিভিডেন্ড কাটছে হচ্ছে এত। তাহলে আমরা যখন মানে কস্ট পেলোতে হচ্ছে আমরা যখন ইয়াটা দেখাইছি আহ, মানে শেয়ার ইনভেস্টমেন্ট, তারপর কিন্তু ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণটা এর সাথে অ্যাড হলে কিন্তু আবার দেখা যায় ওই অ্যামাউন্টটা বেড়ে গেছে। তারপর এখানে আদার্স কিছু ইনকাম ছিল, ওই ব্যক্তি বুট মিটিং এ ফ্রি মানে অ্যাটেন্ড করছে। তো আমরা জানি বুট মিটিং এ হচ্ছে 10% করে হচ্ছে টিডিএস কাটতে হয়, সেটা টিডিএস 10% করে কেটে যত টাকা আসছে তত টাকা হচ্ছে তাকে দিচ্ছে। তারপর আসে যদি এফডিআর, এফডিআর ক্ষেত্রে সেম। আপনার এখানে যদি দেখেন অনেকগুলো এফডিআর এর কথা যদি বলি, তো আমরা দেখা যায় মানে যখন আমরা ড্রাফট করব তখন এরকম করে ডেট ইন্টারেস্ট কত টাকা হয়েছে তার সাথে ট্যাক্স কত টাকা হয়েছে মানে কেটে রাখছে, এই জিনিসগুলো হচ্ছে সিম্পলি হচ্ছে এরকম করে আমরা দেখাবো। দেখা যায় আমরা যে ডেটে যখন কাটছে যে যখন এখানে কোনো মানে এফডিআর ইন্টারেস্ট অ্যাড হয়েছে তার সাথে কিন্তু ট্যাক্স কেটে নিচ্ছে। দেখা যায় টোটাল আমরা 2,52,124 টাকা হচ্ছে আমরা ডিভিডেন্ড মানে ইন্টারেস্ট হিসেবে পেলাম। তার সাথে হচ্ছে আমরা দেখলাম ট্যাক্সের পরিমাণ 37,819। অনেক সময় যেহেতু তার কাছ থেকে হচ্ছে 10% হিসাবে ট্যাক্স কাটার কথা, অনেক সময় 10% মিলবে না। যেমন যদি আমরা এখানে একটু রাফ করি, ডিভিডেন্টের 10% কত হওয়ার কথা, 25,212 হওয়ার কথা, কিন্তু দেখা যায় আমরা স্টেটমেন্ট দেখে দেখলাম 37,891। এটা হওয়ার কারণ হচ্ছে অনেক সময় ফিনান্সিয়াল ইয়ারের আগে এবং পরে দেখা যায় গত পিরিয়ডে ট্যাক্সের পরিমাণ কম কাটছিল, এই পিরিয়ডে হচ্ছে ট্যাক্স বেশি কাটছে, যার কারণে হচ্ছে এখন মানে এটা গ্যাপ হয়ে গেছে যে টিডিএসটা এই বছর হচ্ছে বেশি কাটছে, আমরা বেশি কেটে নিতে পারবো। তো তার মানে এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট দেখে সিদ্ধান্ত নিতে হবে যে ক্যালকুলেশন আমরা করব কি অবস্থা হয় সেটা দেখা যাবে। এখানে সেম আরেকটা অ্যাকাউন্টে এরকমই হয়েছে যে টিডিএস, এটা যদি আমরা যদি এটা 10% দেখি, তো এখানেও কিন্তু 11 জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে, তার মানে এটাও সেম ইস্যু। তো পরেরটা যদি আমরা দেখি 10%, এটাও সেম, মানে সবগুলোতে দেখা যায় বেশি বেশি কাটা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু এখানে এই পুরো যে এফডিআর অ্যাকাউন্টটা যেহেতু আপনাকে একটা একটা করে আপনাকে পোস্টিং দিতে হবে এই রিটার্নে, তখন কিন্তু আপনারা এইটা হচ্ছে তার ক্লোজিং ব্যালেন্স, এই ক্লোজিং ব্যালেন্সটা অবশ্যই তার ব্যাংক ব্যাংকে হচ্ছে এটা থাকবে। তাহলে দেখা এফডিআর এর ব্যালেন্স গুলো এখানে এখানে সবগুলো মিলে মানে 95,64,447 টাকা হচ্ছে এফডিআর এর ব্যালেন্স থাকতেছে। তারপরে এখানে ইন্টারেস্ট কত পাইছি, ইন্টারেস্টের জায়গায় যাবে 6,82,000, টিডিএস কত কাটা হয়েছে এটা যাবে। তো এটা হচ্ছে মোটামুটি মানে রাফ মানে ডাব গুলা করে নেওয়া। তারপর যদি আমরা এখন মোট রিটার্নে এন্ট্রি নেই, তো কম্পিটিশনে যদি আমরা যাই, এখানে এখানে যদি আমরা দেখি ইনকাম ফ্রম ব্র্যান্ড,
তো আমাদের যে এখানে রেন্টের যে 1/3 অফ জয়েন্ট প্রপার্টি, এখানে রেন্ট গুলো হচ্ছে আমরা একটা বিল্ডিং দেখছি, ওই বিল্ডিং এর হচ্ছে রেন্টের যে ক্যালকুলেশন ওখান থেকে কিন্তু চলে আসছে তার বাগের অংশ। এছাড়াও তার আরো একটা জয়েন্ট প্রপার্টি ছিল, এটা থেকে সে 3 লাখ টাকা হচ্ছে ওই বছর মানে ইনকাম পাইছে। তাহলে মোট হচ্ছে তার রেন্টাল ইনকাম 9,48,900। তারপর ইনকাম ফ্রম এগ্রিকালচার, তার একটা ওন অ্যান্ড শেয়ার মানে তার একটা জয়েন্ট প্রপার্টি এগ্রিকালচারাল ছিল, সেটা থেকে সে 1 লাখ টাকা হচ্ছে মানে ইনকাম পাইছে। তারপর ইনকাম ফ্রম বিজনেস, বিজনেস থেকে সে দেখা যায় এখানে 9 লাখ টাকা হচ্ছে। আমরা যদি পেজ নাম্বার 6-এ যাই, মানে আমরা অলরেডি এখানে দেখাবো, যেহেতু এখানে পোস্টিং গুলো দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে তার বিজনেসের ইনকামের পরিমাণ হচ্ছে 9 লাখ টাকা। তারপর শেয়ার মার্কেটে রিয়েলাইজ গেনের পরিমাণ একটা ছিল 2 লাখ টাকা, যেহেতু আমি একটা স্টেটমেন্ট দেখাইছি, আরো স্টেটমেন্ট ছিল, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে 2 লাখ টাকা আসলো, তো আমরা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা যদি এখানে আসি, এফডিআর ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে এফডিআর ইন্টারেস্ট যত টাকা, এফডিআর মানে ওই শীট থেকে ক্যালকুলেশন থেকে চলে আসছে। তারপর ডিভিডেন্ড যত টাকা ছিল সেটা কিন্তু ডিভিডেন্টের শীট থেকে চলে আসছে। তার বুট মেটিং এর পরিমাণ কত, এটা কিন্তু চলে আসছে। তো যখন আমরা সবগুলা হেডের ইনকাম গুলো ক্যালকুলেশন করলাম, এখানে একটা জিনিস খেয়াল করেন, 2 লাখ টাকা যে রিয়ালাইজ গেন, এটা কিন্তু ট্যাক্সেবল ইনকামের মানে এখানে যায় না, এটা তার জন্য ট্যাক্সেবল ইনকাম না। কারণ সে হচ্ছে 50 লাখ টাকার উপরে যাইতে হবে যদি গেনের উপর তাকে ট্যাক্স দিতে হয়। তো এখন যখন আমরা পেজ গুলোতে যে কম্পিটিশনের জাস্ট যদি আমরা এখানে কম্পিটিশন যদি দেখি, তাহলে এখানে জাস্ট দেখেন 3.5 লাখ টাকার উপর ট্যাক্স আসতেছে না, মানে মোট তার ইনকামের পরিমাণ হচ্ছে 60 লাখ। তো 60 লাখ টাকা ইনকাম করলো, সেক্ষেত্রে দেখা যায় উনি সবগুলা স্ল্যাবই পাইলো, মানে 25% পর্যন্ত সবগুলা স্ল্যাবে কিন্তু ওনার গেল। যাওয়ার পর এখানে আসতেছে হচ্ছে 12,58,370 টাকা হচ্ছে তার ট্যাক্স আসতেছে। এর সাথে কিন্তু তার যেহেতু অ্যাসেট টাইম পরে দেখাচ্ছি 20% সারচার্জ আছে, সেটা কিন্তু সারচার্জ হচ্ছে ইনকামের উপর। এখানে একটা খেয়াল রাখেন, ওনার কোনো ইনভেস্টমেন্ট রিবেট নাই। তো ইনভেস্টমেন্ট রিবেট না থাকলে যে 12,58,000 টাকা যে টাকা ট্যাক্স আসছে এর উপরেই কিন্তু সারচার্জটা হবে। যদি রিবেট থাকতো, রিবেটটা বাদ যাইতো, তার উপর সারচার্জ হইতো। তো এটাতে গেলাম, তারপর দেখা যায় তার মানে 15,10,53 টাকা হচ্ছে তার ট্যাক্স আসছে। এখন দেখা যায় এই ট্যাক্সটাকে আমরা কমাইছি কিভাবে, ট্যাক্স পেইড অন এফডিআর ইন্টারেস্টের ক্ষেত্রে দেখা যায় এফডিআর এর যে ক্যালকুলেশন ওখান থেকে কিন্তু চলে আসছে। ডিভিডেন্ড থেকে যে ট্যাক্স গুলো দিচ্ছে সেটাও চলে আসছে, বুটমেডিন থেকে যেটা আসছে এটাও বাদ হচ্ছে, রেন্ট থেকে যেটা আসছে এটাও আসছে, তারপর কার থেকে আসছে। তাহলে মোটামুটি তার হচ্ছে 5,34,637 টাকা হচ্ছে অলরেডি মানে ট্যাক্স পে করে ফেলছে। তাহলে রিটার্নের সাথে তার ট্যাক্স দিতে হবে হচ্ছে 9,75,421। তো এই ক্ষেত্রে যেহেতু মানে ওনার ট্যাক্সের যে ক্যালকুলেশনটা, আমরা যদি একটা জিনিস দেখাই আপনাদের, তো যে ট্যাক্সটা পেয়েবল করছে তার মোট যে ট্যাক্সের সেটা হচ্ছে কত পার্সেন্ট আসতেছে, 64%। তার মানে কি ওনাকে হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। ওনার মাত্র হচ্ছে 65% হচ্ছে আমাদের পে করতেই হচ্ছে, কারণ আমাদের 75% অ্যাটলিস্ট হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। যেহেতু আমরা 75 করি নাই, তো সেক্ষেত্রে মানে ঝামেলা পোহাইতে হবে। তো উনি কিন্তু চাইলে আরো, যদি আমরা 4 কিস্তিতে 1 লাখ করে কিন্তু আরো 4 লাখ টাকা ট্যাক্স দিয়ে দিতে পারতো, তাহলে এখানে ট্যাক্সের পরিমাণটা কম হইতো। এই ধরনের ট্যাক্স পেয়েদের অবশ্যই অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার জন্য সার্কেল থেকে হচ্ছে চিঠি আসে, ওদেরকে মনে করে দেয় যে আপনি দ্বিতীয় কিস্তি দেন নাই, প্রথম কিস্তি দেন নাই। কারণ ওনারা যখন এই ক্যালকুলেশনটা জানে, যেহেতু ওনাদের কাছে সব হিসাব আছে, তো তাদের কাছ থেকে একটা লামসাম করে হইলেও মানে একটা অ্যাডভান্স ট্যাক্স এক্সপেক্ট করে, এই জন্য সার্কেলে বসে বসে চিঠি বানায় ওনাদেরকে স্মরণ করে। এটুকু ক্লিয়ার? বুঝতে পারলে সেটাও বলবেন, প্রশ্ন থাকলে সেটা করবেনই। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা পেজগুলোতে যাই। প্রথম পেজ নিয়ে কিছু বলবো না, সেকেন্ড পেজ।
দেখেন এত বড় ৬০ লাখ টাকা ইনকাম করছে, তার কিন্তু এমপ্লয়মেন্ট থেকে কোনো ইনকাম নাই। রেন্ট থেকে তো ইনকাম ফ্রম রেন্ট এটা থেকে তো আছে। সেক্ষেত্রে আমরা পেজের রেফারেন্সটা প্রবলেম হয়ে গেছে। কারণ আমরা যদি ক্যালকুলেশন শিটে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে এই পরিমাণ টাকা হচ্ছে রেন্ট আর ইনকাম থেকে আছে। তারপর এগ্রিকালচার থেকে আমরা দেখাইছি ৫ নম্বর পেজ। ও সরি, এটা তো আমরা ইয়াতে নিব। এটা তো আমাদের শিডিউল 2। এখানে আমরা পোস্টিংটা দেই নাই, যার কারণ হচ্ছে তথ্যগুলো আসলে যায় নাই। আমরা এখানে পোস্টিং দিতে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে যাবে। এখানে এই অংশটা যাবে ট্যাক্স পেয়ারে যত টাকা আছে। তো আমরা কিন্তু এখানে যে ট্যাক্সটা দেখাইছি এটা কিন্তু একদম নেট ট্যাক্স দেখাইছি। ৪,৪৮,৯০০ একদম নেট ট্যাক্স। আর কিভাবে ক্যালকুলেশনটা আসছে সেটা তো আপনাদেরকে মানে দেখানো হয়েছে। আমি জাস্ট এগুলো ফুলফিল করতেছি না। এখানে আমি জাস্ট কম্পিটিশনের যে পার্টটা আছে এটাকে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো আমাদের দেখা যায় পেজ 2 তে হচ্ছে এটা চলে গেছে। কারণ এটা গত ক্লাসগুলোতে আমরা কিভাবে ফুলফিল করতে হয় দেখাইছি। আজকে আর দেখাইলাম না। তারপর এগ্রিকালচার থেকে আসছে, বিজনেস থেকে আসছে। তারপর হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন থেকেও আসছে। তারপর উনার বেশি যে ইনকামটা আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট, ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, সিকিউরিটিজ। এই টাকা থেকে অনেকগুলা প্রায় ৩৯,৬৮,০০০ টাকা এখান থেকে কিন্তু চলে আসছে। বুটমার্টিং থেকে আসছে। তো মোটামুটি এখানে যেটা ৬২,৩০০ এই পরিমাণ টাকা হচ্ছে উনার ট্যাক্সেবল ইনকাম। এটা থেকে আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে জাস্ট গ্রস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকামে চলে আসছে, কোনো রিবেট নাই। তারপর হচ্ছে নেট ট্যাক্সেবল রিবেট বাদ দেওয়ার পর এখন হচ্ছে ট্যাক্স পেবল করতে হতো তাকে হচ্ছে ১২,৫৮,০০০। এখন আমাদের নেট ওয়েল সার্চ আমরা অলরেডি দেখছি যে সার্চ চার্জের যে পরিমাণটা এটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে ১৫,১০,০০০ টাকা হচ্ছে ওনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তো এখানে যখন আমরা দেখলাম যে ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড কত টাকা ডিডাক্ট করছে, কালেক্ট করছে এটা অলরেডি চলে আসছে, আমরা দেখাইছি। অ্যাডভান্স যেটা দিছে গাড়ির জন্য এটা এখানে এআইটিটা চলে আসছে। তারপর হচ্ছে রিটার্নের সাথে কত টাকা এটাও চলে আসছে। হ্যাঁ বলেন। স্যার মিনিমাম ট্যাক্সটা এখানে দেখতেছি বোধহয় মানে যে একটু আবার যদি দেখেন একটু মিনিমাম ট্যাক্স এটা মিনিমাম ট্যাক্স হচ্ছে মিনিমাম 5 লাখ। ট্যাক্সের হ্যাঁ ইয়াটা ছিল তো, এটা এবার আমরা দিব না। মানে আমরা ৫,০০০ টাকা দিতে পারি। কারণ তখন তো উনার যেগুলো সোর্সে কাটছিল মানে গত বছর, সেটা তো হচ্ছে মিনিমাম ট্যাক্স ছিল। এবার তো আর এরকম নাই। ঠিক আছে? জি আছে। তো তারপর আমাদের কোনো এক্সেস ট্যাক্স নাই, সবটা পে করে ফেলছি। আর এটা তো দেখেন অনেকগুলো ডকুমেন্টের লিস্ট আমাদের দেখাইতে হইছে। ৪ নাম্বার পেজে কিন্তু উনার কোনো কিছুই নাই। যেহেতু এমপ্লয়মেন্ট থেকে কোনো আর্নিং নাই। ৫ নাম্বার পেজটা এটা আমরা অলরেডি এই অংশটা আলোচনা করছি অন্যান্য ক্লাসে। এগ্রিকালচার তো এখানে জাস্ট বসাইছি কারণ আমরা ডিটেইলস আদার্স ক্লাসে দেখাইছি। এখন আসি আমাদের এই জায়গাটা। যেমন সেলস বা রিসিভ বা টার্নওভার। এটা আমরা ধরলাম হচ্ছে ৭০ লাখ টাকা হচ্ছে উনার টার্নওভার আছে। তো ৭০ লাখ টাকা যদি টার্নওভার হয়, এখানে গ্রস প্রফিট আমরা ধরলাম 20% গ্রস প্রফিট। এটা যেহেতু আমরা প্রপার ডকুমেন্টেশন মেইনটেইন করতেছি না, আমরা জাস্ট হচ্ছে একটা ধরলাম। কারণ এটা ব্যাখ্যা দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। যদি আমরা ঐরকম করে 1/3 না নেই অথবা আমাদের প্রপার ডকুমেন্টেশন না থাকে। তো সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ এর এটার একটা রেকর্ড থাকে সহজে। মানে মূলত গ্রস এর রেকর্ডটা এটাও বের করা যাবে। কারণ ট্রেডিং বিজনেসের সবচেয়ে বড় যে পার্ট সেটা হচ্ছে পারচেজ। তো পারচেজ এর অ্যামাউন্টটা যদি পাই, এর সাথে আদার্স কিছু খরচ থাকবে যেটা হচ্ছে এড হলে সেটা মানে কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণটা বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা মানে ইজিলি হচ্ছে মানে পারচেজটা ট্র্যাকিং করতে পারলে, সেলসটা ট্র্যাকিং করতে পারলে ইজিলি মানে আপনি একটা কাছাকাছি অ্যামাউন্টটা দাঁড় করাইতে পারবেন। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভটা মোটামুটি হিসাব থাকে। ব্যাড ডেট নিয়ে আমি কিছু দেই নাই। তো সেক্ষেত্রে ৯ লাখ টাকা হচ্ছে তার প্রফিট আসছে। তো এটা মিলানোর জন্য আমরা যদি
ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স আমরা যেটা পেজ নাম্বার হচ্ছে ৮-৯ যেটা আমরা দেখাইছি, মানে ৯ মানে ওখানে যে ব্যাংক ক্যাশ এবং ব্যাংক ব্যালেন্স যেটা রইলো এটাকে আমরা এখানে দেখাইছি। তারপর হচ্ছে এখানে ইনভেন্টরি আমরা ধরে নিলাম এত টাকা, ফিক্সড অ্যাসেট এত টাকা। তো মোট হচ্ছে আমাদের ৫,১৩,০০,০০০ টাকার মতো অ্যাসেট আছে। এটার আমার ওপেনিং ক্যাপিটালটা আমরা ধরে নিলাম। এটা ক্যাপিটালের চ্যাপ্টারটা আছে। এটা দেখেন পেজ নাম্বার ৯ থেকে আসছে, দেখাবো পরে। তারপর হচ্ছে আমাদের প্রফিট যেটা হইছে এটা তো এখান থেকে নিচ্ছি। তারপর উত্তোলনে একটা অ্যামাউন্ট করা হয়েছে ২৩,০০০ টাকা উত্তোলন করছে, সেটা আমরা দেখা যায় পেজ নাম্বার 7 এ দিলাম। মানে যেটা হচ্ছে তার ব্যক্তিগত খরচ হয়েছে এই টাকাটা ধরলাম আমরা এখান থেকে খরচ করছে। তো এখানে দেখা যায় আমাদের ক্লোজিং যে থাকতেছে ক্যাপিটাল এত, তার সাথে আদার্স লাইবিলিটিস আছে ৯ নাম্বার পেজ থেকে রেফার হইছে। তো সেই হিসাবে দেখা যায় এখন অ্যাসেট এন্ড লাইবিলিটিস এর পরিমাণ 0 হইছে। আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করে দেখাইলাম। তো যেহেতু উনার কোনো ইনভেস্টমেন্ট রিবেট নাই, তো পেজ নাম্বার ৭ এ যাই আমরা। এখানে আমরা পার্সোনাল কস্ট গুলো দেখালাম যে দেখা যায় ফুডিং যেহেতু বড় ব্যক্তি ৩০,০০,০০০ টাকা হচ্ছে উনি পার্সোনাল বা খরচগুলো ফ্যামিলি এক্সপেন্স গুলো হইছে। জাস্ট এটা বসায় দেওয়া। তো পেজ নাম্বার ৮ এবং ৯ টা একটু ভালো করে বুঝতে হবে। ৮ এ দেখেন এটা আমরা বললাম ইনকাম কত টাকা দেখাইছি এটা চলে আসছে। এখানে উনার কোনো ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম নাই এবং আদার্স রিসিভও নাই। তো প্রিভিয়াস ইয়ারে দেখা যায় উনার প্রায় ১৫ কোটি টাকা হচ্ছে নেট ওয়েলথ লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ারের, এটা ১৫ কোটি টাকা চলে আসছে। তারপর হচ্ছে সাম অফ দ্য সোর্স অফ ফান্ড, মানে দুইটা যদি আমরা যোগ করি এত টাকা আসতেছে, এই বছরে ২৩,০০,০০০ টাকা খরচ হয়েছে, তাহলে ওনার দেখা যায় ১৫,৪৮,০০,০০০। তাহলে যেহেতু আমরা জানি ৪ কোটি পর্যন্ত হচ্ছে ৪ কোটি থেকে ১০ কোটি হচ্ছে ১০% চার্জ, তারপর হচ্ছে ২০ কোটি পর্যন্ত হচ্ছে ২০%, তাহলে আমরা হচ্ছে এখানে ২০% চার্জ নেওয়া হয়েছে। তো দেখা যায় শেয়ার মানে শেয়ার লোন ব্যালেন্স এন্ড ব্রোকারেজ হাউস, অর্থাৎ ওনার হচ্ছে একটা মার্জিন লোন ছিল। তো সেই মার্জিন লোনের অ্যামাউন্ট হচ্ছে যেহেতু একটা লোন, এই লোনের অ্যামাউন্টটা কিন্তু এখানে আসছে। তো এখানে বলছে টোটাল লাইবিলিটিস আউটসাইড বিজনেসের বাইরে যেত, টোটাল দেখা যায় এখানে ওনার প্রায় ১৯,৬২,০০,০০০ টাকা, মানে ২০ কোটি থেকে একটু কম গ্রস ওয়েলথ আছে। তো পেজ নাম্বার 9 এ এখানে হচ্ছে আমরা যে পরিমাণ টাকা ওনার হচ্ছে ক্যাপিটাল ছিল, বিজনেস ক্যাপিটাল যেটা আছে ৫ কোটি থেকে হচ্ছে এখানে ওনার যেহেতু ব্যাংক লাইবিলিটিস আছে, সেটা আমরা ব্যাংকের ঘর থেকে পাইছি। ব্যাংকের যে এখানে ছিল ওনার লাইবিলিটি ২৭,০০,০০০ সামথিং, এটা কিন্তু এখানে চলে আসছে। তো বাদ দেওয়ার পর ওনার ৪ কোটি হচ্ছে ৭২,০০,০০০, মানে এই পরিমাণ টাকা হচ্ছে ওনার থাকতেছে, মানে বিজনেস ক্যাপিটাল হিসেবে ওন ক্যাপিটাল। তো তার সাথে আমরা যখন যে জায়গা জমি যেটা ছিল এটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড থেকে এই ভ্যালুটা কিন্তু ওনার চলে আসছে। তারপর এখানে হচ্ছে শেয়ার বা ডিবেঞ্চার থেকে যত টাকা ইনভেস্টমেন্ট করছিল সেটা চলে আসছে। সেভিংস সার্টিফিকেটে ছিল ৯৫,০০০, এটা চলে আসছে। সে দেখা যায় ২ জায়গায়, এক জায়গায় কোম্পানিকে লোন গিভেন, অন্য জায়গায় হচ্ছে যে জায়গায় লোন দিছে এটার অ্যামাউন্টটা চলে আসছে। আর এটা কিন্তু বলছে মেনশন নেম এন্ড এনআইডি অফ লোন রিসিভার, যে নিছে তার কিন্তু ডিটেইলসটা দিতে হবে। এফডিআর এ কিন্তু ক্লোজিং ব্যালেন্সটা এখানে আসছে, এটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে উনি আরো ২ টা জায়গায় লোন দিছে। এইচ2বি কর্পোরেট কে দিছে, এবিসি লিমিট কে দিছে, সবগুলা কিন্তু ব্যাংকিং চ্যানেলে দিছে। সেটাও প্রায় ৮ কোটি টাকা, এটাও কিন্তু তার মানে অ্যাসেট হিসেবে আদার ইনভেস্টমেন্ট হিসেবে রয়ে গেছে। তো সেই হিসাবে এত টাকা হচ্ছে তার হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট। তার সাথে হচ্ছে উনার যে মোটর গাড়িটা আমরা দেখাইছিলাম ওখান থেকে চলে আসছে। দেখেন উনার কিন্তু অর্নামেন্ট ফার্নিচার ওইরকম দেখানো হয় নাই, কিন্তু অনেক ভালো ভালো অ্যাসেট আছে। তো টোটাল দেখা যায় ব্যাংকে আমাদের ব্যাংকটা যত আমরা হিসাব করতে পারবো, তো ব্যাংকের অ্যামাউন্টটা কিন্তু চলে আসছে ৫ কোটি টাকা, মানে ৫০,০০,০০০ টাকা। তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড এত দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ব্যালেন্স হচ্ছে এখানে শর্ট বলতেছে, মানে ব্যালেন্সের যে ক্যালকুলেশনটা আছে সেটা কিন্তু আমাদের এখানে ম্যাচ হচ্ছে না। তো আমাদের হচ্ছে ক্যাশ দিয়ে হচ্ছে ম্যাচ করতে হবে যদি আমাদের প্রবলেম ফেস করতে হয়। তো এখানে মানে ব্যাংকটাকে তো আমরা ফিক্সড করতে পারবো, আর যেহেতু ক্যাশেরটা ফিক্সড না, হাতে কত টাকা আছে সেটা দিয়ে আমরা ফিক্স করলাম। তো দেখা যায় এখন হচ্ছে পুরো অ্যাসেটের লাইবিলিটিসটা হচ্ছে মিলছে। এখন হচ্ছে আমাদের রিটার্নের কাজটা শেষ। এখন আমরা চাইলে হচ্ছে এটা রিটার্নে পরবর্তীতে আমরা দেখাবো। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?
কারণ আমরা আজকে আরেকটা রিটার্ন দেখাবো, ফরেনারের রিটার্ন নিয়ে আলোচনা করবো, মানে আফটার ব্রেকের পর। সো এটা আজকে ব্রেকের আগে শেষ করবো। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তীতে আর সুযোগ থাকবে না। ওকে, কার কোনো প্রশ্ন নাই আজকে? মানে আজকে কি আপনারা বুঝতে পারছেন নাকি কি, আমি কিছু বুঝলাম না। আজকে আমি বেশি প্রশ্ন আশা করছিলাম। নজরুল ভাই, কোনো প্রশ্ন আছে? না, এমনি বুঝতে পারছি, কিন্তু আমি একটু পরে করছি তো, যানজটে পড়ে যাওয়ার কারণে শুরুতে ক্লাসটাতে ঢুকতে পারিনি। নেটওয়ার্ক ইস্যু আজকে ছিল। আসলে আমাদের মানে কয়েকজন হিন্দু ভাইদের প্রতি সহানুভূতি, ওনাদের আজকে অনুষ্ঠানে কত হচ্ছে, মানে সবচেয়ে সমস্যা পড়ে গেছি। ক্লাসগুলো মানে যেরকম প্ল্যানিং এ চাইছি ওরকম শেষ করতে পারতেছি না। তাই চাচ্ছি একটু আগাইতে পারি কিনা, কারণ সামনে ব্যস্ততা বেশি বেড়ে যাবে। তাই আসলে একটু হ্যাঁ, আগাইতে পারলে সুবিধা আছে। ঠিক আছে, তাহলে আমরা 10টা থেকে হচ্ছে ইনশাল্লাহ মানে ফরেনারের ট্যাক্স ক্যালকুলেশন নিব। তাহলে আজকে এটা এইটুকুইতে থাক। ঠিক বরাবর 10টা বাজে আপনি চলে আসবেন। টাইমটা একটু কি আগে দেওয়া যায় স্যার? মানে একটু সুবিধা হয় আর কি। যদি আপনি টানা ক্লাস হবে তো মানে যদি এটার একটু আগে দেওয়া যেত 8টা কিংবা এই, যেহেতু ছুটি আছে ম্যাক্সিমাম লোকের, তাহলে আচ্ছা, হয়তো মানে বা আমি আমার জন্য সুবিধা হয় 8টা হইলে, মানে তাহলে কি 8টা 8টাতে 7টা দিব হলে তাহলে সুবিধা হয়, তোমার? কারণ ওই মানে লাস্ট ক্লাসটা আমাদের মধ্যে 7টা হয়েছিল। আর যেহেতু ছুটি আছে, কারণ অন্যান্য এগুলিতে টানা ক্লাস যেহেতু হবে, লেট হইলে পরে এইগুলি রিভিশন দেওয়ার সুযোগ হচ্ছে না আমাদের। আচ্ছা, আমি কালকে ক্লাসটা তাহলে 8:30টায় রাখি। কালকে আমার একটা কাল- কাজ শেষ করে জয়েন করতে হবে। আগামী দিন কি ক্লাস করাবেন? যদি হিন্দু কেউ হ্যাঁ, থাকে ক্লাসে, তাহলে তাদের জন্য তো একটু, তাদের দশমী তো, এটা এই ক্ষেত্রে তারা হয়তো আসলে ওইটা তাদের জন্য একটু সমস্যা হতে কালকে পারে। মানে কালকে রাতে তো আমাদের সব ফর্মালিটি শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সেটা শেষ হয়ে যাবে। আমি চাচ্ছি আসলে কালকে সহ শুক্র শনিবার ইনশাল্লাহ 4টা ক্লাস শেষ করতে, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল রিটার্নটা থেকে বেরোতে পারবো, তখন কোম্পানির দিকে ফোকাস করতে পারবো। সমস্যা নেই, আপনার তো করা যেহেতু যায় না? ভিডিও ক্লাস পাওয়া যায়, আমার ধারণা ওনারা সেটা করতে পারবো অতটা। যেহেতু এখন টানা বন্ধ আছে, আপনারও মাঝখানে ক্লাস কিছু গ্যাপও ছিল, আর সামনে আর একটু যেহেতু রিটার্নের সময় চলে আসবে, অনেক ব্যস্ততা অনেক বেড়ে যাবে, তো সেই হ্যাঁ, এই হিসেবে আমার কারণে মনে হয় আসলে আপনি একটু ঠিকই আগাইতে আছেন। চাচ্ছি, অ্যাটলিস্ট আমার একটা 20টা ক্লাস। প্রশ্ন হলো যে, আমাদের এই ক্লাসগুলা অডিও রেকর্ড আমরা কোথায় পাবো? বুঝি নাই। এই যে আজকে যে ক্লাসটা হলো, হ্যাঁ, এই ক্লাসটা যেহেতু আমি আগে কিছুটা সময় মিস করছি, এই ক্লাসের অডিওটা আমি কোথায় পাবো? রেকর্ডিং। অডিও না, ভিডিও আপনাকে গ্রুপে দিয়ে দিব। আমি ভিডিও এডিটিং করে তারপর অবশ্যই গ্রুপে দিয়ে দেবো। এখন আপনারা উপরে থাম্বনেইলে খেয়াল করবেন, ক্লাস নাম্বারটা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, ফরেনারের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য প্রথমে হচ্ছে আমরা কিছু বেসিক ইনফরমেশন দেখে নিব। তো বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের প্রথম হচ্ছে যেটা দেখতে হয়, সংজ্ঞা 2 এর একটা 4 আছে, অনিবাসী কারা। প্রথমে হচ্ছে আমাদের একজন ফরেনার অনিবাসী নাকি নিবাসী, এই দুটা জিনিস হচ্ছে আমাদের নিশ্চিত হইতে হয়। তো অনিবাসী বলছে যারা হচ্ছে নিবাসী নয় তাদেরকে অনিবাসী বলছে। এখন কথা হচ্ছে যারা নিবাসী নয় অনিবাসী, তো সেই জিনিসটা ঠিক আছে। এখন নিবাসী নয় কারা, এই জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হচ্ছে। তো আমরা যদি নিবাসীর সংজ্ঞা দেখি 2-45 কিন্তু নিবাসীর সংজ্ঞাটা দেওয়া আছে। তো যারা হচ্ছে বাংলাদেশে ধারাবাহিকভাবে অথবা আয়বর্ষে কমপক্ষে 183 দিন বাংলাদেশে থাকবে, তারা হচ্ছে বাংলাদেশের নিবাসী। আর বাংলাদেশে যারা আছে তারা তো অবশ্যই বাংলাদেশের নিবাসী। এটা হচ্ছে মানে অপশন এ। কার অপশন 2 আছে, উনি হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারে, মানে ওই ফিনান্সিয়াল ইয়ারে 90 দিন বাংলাদেশে অবস্থান করবে, কিন্তু পূর্ববর্তী 4 বছরের মধ্যে সেটা ধারাবাহিকভাবেও কিন্তু 365 দিন বাংলাদেশে থাকতে হবে। তাহলে এই দুইটা শর্তের একটা শর্ত যদি ফুলফিল হয়, তাহলে তখন হচ্ছে তিনি নিবাসী বাংলাদেশী হিসাবে কাউন্ট হবে। তো নিবাসী বাংলাদেশী হিসাবে যখন কাউন্ট হবে, তখন হচ্ছে তার ট্যাক্স ক্যালকুলেশন গুলো আমরা বাংলাদেশে যারা আছি তাদের মতো স্ল্যাব রেটে হবে। আর যদি ওরা 183 দিনের কম বাংলাদেশে থাকে অথবা 2 নাম্বার যে শর্ত সেটাও ফুলফিল না করে, তাহলে হচ্ছে ওনারা এই বেনিফিটটা পাবে না। তখন হচ্ছে তাদের ট্যাক্স ক্যালকুলেশন হবে হচ্ছে 30%, যেটা অনেক বেশি টাকা ট্যাক্স আসবে। তো এখানে আরেকটা জিনিস
হ্যাঁ বলেন। স্যার শুধু প্রশ্ন করি স্যার, যারা ফরেন মানে বা আমাদের দেশে যারা মানে আছে, যারা বাইরে থাকে মানে স্যার শ্রমজীবী, মানে এদের ক্ষেত্রে কি স্যার, মানে এরা তো বাংলাদেশের নাগরিক স্যার, সেক্ষেত্রে কোনো হয় কি স্যার? না, এরা বাংলাদেশ হিসেবে কাউন্ট হয়। আর যেহেতু আমাদের এখানে আইনে আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে, যদি বাংলাদেশে কেউ দেশের বাইরে থাকে তখন তাদেরকে বলা হচ্ছে আসলে 90 দিনের মধ্যে হচ্ছে রিটার্নটা জমা দেওয়ার জন্য। তো অনেকে রিটার্ন জমা দেয় না তখন, বা আসলে কিন্তু সে রিটার্ন গুলো জমা দিতে পারে, তাদের ক্ষেত্রে শিথিলতা আছে। ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেকশন জি 193, এটাও কিন্তু ফরেনারদের জন্য খুব রিলেটেড। মানে আপনার প্রতিষ্ঠানে যে ফরেন ব্যক্তি চাকরি করে তারা হচ্ছে একবারে বাংলাদেশ ত্যাগ করে চলে যাচ্ছে নাকি বিদেশ থেকে ঘুরে আবার বাংলাদেশে আসবে। তো সেক্ষেত্রে যখন আপনারা ট্যাক্স সার্টিফিকেটটা নিবেন তখন কিন্তু এখানে উল্লেখ থাকে যে আসলে কোন ধারা অনুসারে তার ট্যাক্সটা ক্যালকুলেশন করা হচ্ছে। তো বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এখানে আরো কয়েকটা জিনিস কথা আছে যেটা আমাদের গুরুত্বপূর্ণ, মানে মোটামুটি আলোচনার ব্যাপার না আজকে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা উদাহরণ নিয়ে একটু হালকা পাতলা কথা বলি। যেমন এই উদাহরণটা নেওয়া হয়েছে মানে আগের, বুঝতে পারবেন, পরিপত্র 2023-24 এর পরিপত্রতে নেওয়া হয়েছিল। তো এখানে বলা হচ্ছে মিস সুরাইয়া ইউহানসন বাংলাদেশী নন, এর অনিবাসী একজন করদাতা। তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। 2022-23 আয়বর্ষে তিনি 183 দিনের কম সময়কাল বাংলাদেশে অবস্থান করেন। এই সময় তিনি বাংলাদেশে 6 মাস কর্মরত ছিলেন। তার চাকরি হতে প্রাপ্তির সময়। তো দেখা যায় মূল বেতন, বাংলাদেশে অবস্থান করলে ফ্ল্যাট যে ভাড়া থাকে সেটা, অনেক ধরনের বেনিফিট পাইছে। তো সেক্ষেত্রে এখন যদি আমরা এখানে আসি যে উনি একজন গাড়ি ব্যবহার করে এটাও আছে, তার মানে বেতন, গাড়ি, ফ্ল্যাট অনেকগুলো সুযোগ সুবিধা পাচ্ছে। এখন 5 লক্ষ টাকা তার তালিকাভুক্ত শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টও আছে। আদার্স একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আছে। এখন সমস্যা হচ্ছে উনি যেহেতু হচ্ছে 183 দিনের কম সময় বাংলাদেশে অবস্থান করছেন, সেক্ষেত্রে হচ্ছে উনি হচ্ছে আমাদের কি পাবে না, উনি স্ল্যাব রেটে ট্যাক্স ক্যালকুলেশন হবে না। তারপর হচ্ছে ওনার যে ইনভেস্টমেন্ট রিবেট পাওয়ার কথা সেটা পাবে না। আমরা যদি ক্যালকুলেশনটা দেখি উনি কিন্তু 1/3 অথবা 5 লাখ টাকার যে ব্যাপার ছিল এটা কিন্তু পাচ্ছে। তার মানে 18 লাখ টাকা মোট, যেটা এখান থেকে 5 লাখ টাকা বাদ দিলে বাকি টাকার উপর কিন্তু তার 30% হারে হচ্ছে ট্যাক্স গণনা করতে হবে, যেহেতু উনি কোন রিবেট পাচ্ছেন না। তো এইটুকু হচ্ছে বেসিক। তারপরে এখানে আমরা চলে আসি। এখানে 2টা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে 2টা ক্যালকুলেশন আমরা এখানে দেখাইছি। সেটা হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে বাংলাদেশে মানে ফিনান্সিয়াল ইয়ারে মাত্র 39 দিন সময় ছিল। তো যেহেতু তার হচ্ছে 39 দিন সময় বাংলাদেশে ছিল, সেক্ষেত্রে হচ্ছে তিনি বাংলাদেশী রেসিডেন্ট না, অর্থাৎ নাগরিক না। তো সেই হিসাবে তার হচ্ছে 30% রেট হচ্ছে ট্যাক্স দিতে হবে। তো আমরা যখন এরকম সিচুয়েশন গুলো ক্যালকুলেশন করব, আর ফরেনারদের হচ্ছে আমাদের ওনারা যে বাংলাদেশে এন্ট্রি নিচ্ছে এটা আমরা পাসপোর্ট থেকে পাবো, বাংলাদেশ থেকে চলে গেছে সেটাও পাসপোর্ট থেকে পাবো, ডিপারচার মানে সবগুলো তথ্য। সেই সাথে হচ্ছে বিডার যে অ্যাপ্রুভাল গুলো নিতে হয় সেখানেও কিন্তু ওনার কত টাকা স্যালারি হবে সেটা কিন্তু বিডার সার্টিফিকেটে আছে। যেমন ওনার হচ্ছে $1500 হচ্ছে তার মান্থলি স্যালারি। সেক্ষেত্রে আমরা যদি এটাকে 30 দিয়ে ভাগ দিয়ে 39 দিয়ে গুণ করি আমরা ডলারের অ্যামাউন্টটা পেয়ে যাব। তার সাথে হচ্ছে আমরা ধরলাম ডলারের রেট হচ্ছে 119 টাকা 50 পয়সা। তাহলে উনার স্যালারি আসতেছে 2 লাখ সামথিং যেটা আসতেছে। তো এটা হচ্ছে তার হচ্ছে স্যালারি ব্যাপারটা আসতেছে। তারপর হাউস রেন্টও একই রকম, কনভেন্স অ্যালাউন্স একই রকম, পেয়ে কিন্তু 3 লাখ সামথিং হচ্ছে উনার স্যালারিটা চলে আসতেছে। তো স্যালারিটা চলে আসার পর এটাকে 5 লাখ টাকা দিব। 1/3 তো 5 লাখ, যেহেতু আমাদের 1/3 টাই কম আসবে। সেই অনুসারে 1 লাখ সামথিং বাদ গেলে আমাদের 2 লাখ টাকার মতো থাকতেছে। সেটার উপর হচ্ছে 30% 60,587 টাকা হচ্ছে ওনাকে ট্যাক্স দিতে হবে। এখন যদি আমরা আরেকটা কেসে আসি, সেটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে উনি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। তো সেক্ষেত্রে ওনার যে ট্যাক্সের মানে স্যালারি ক্যালকুলেশনটা সেটাতে দেখা যায় উনি হচ্ছে 1/3 অথবা 5 লাখ টাকা পাচ্ছে, যেহেতু উনার স্যালারিটা ডিটেইলস আমরা নিচে যদি দেখি এইটা মানে জুলাই দিলাম মানে 850 টাকা হচ্ছে তার প্রতি মাসের ডলার অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে আমরা ডলারের কনভার্সন
স্বাভাবিকভাবে হচ্ছে ওই মাসের ডেটটাই আমরা নিই যে মাসে হচ্ছে তাদেরকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করি সেটা। তো সেক্ষেত্রে আমরা ধরলাম 11,32,200 টাকা হচ্ছে বাংলা টাকা ওনার মানে ট্যাক্সেবল ইনকাম। মোট স্যালারি এটা থেকে যদি আমরা এটা মানে ওই জিনিসটা না নিয়ে আমরা আরেকটা জায়গা থেকে নিলাম ক্যালকুলেশন শিটে। যদি আমরা পেজ নাম্বার 4 এ যাই, ওনার বেসিক স্যালারি আছে কত? কম্পিটিশন শিট থেকে আসছে। তারপর হচ্ছে আদার্স যে অ্যালাউন্স আছে 2,50,000 টাকা, যেটা হচ্ছে ওয়ান কার্ড বাদ দিলে 9,22,480 টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখানে ট্যাক্স ক্যালকুলেশন করলে যেহেতু উনি স্ল্যাব রেট পাচ্ছে মানে বাংলাদেশের মতো, তাহলে দেখা যায় উনার হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশনটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে। মানে মোট হচ্ছে তার 55,720 টাকা হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে। তো সেখানে যেহেতু ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট রিবেট কিছুই পাচ্ছে না, মিনিমাম ট্যাক্সও নাই, মানে মোট এই টাকা। তারপর আমরা দেখলাম স্যালারি থেকে হচ্ছে 20,000 টাকা হচ্ছে টিডিএস কাটছে, তাহলে এই পরিমাণটা বাদ যাবে। বাদ যাওয়ার পর ওনাকে হচ্ছে 25,720 টাকা হচ্ছে ট্যাক্স দিতে হবে। তো আমরা 2 নাম্বার পেজে শুধু একটা সোর্স ইনকাম আছে। এটা মানে যারা বাংলাদেশে এসে হচ্ছে বাংলাদেশে চাকরি বাকরি করে তাদের হচ্ছে চাকরি যে ভিসা গুলোতে মানে ভিসা দেওয়া হয় অথবা ওয়ার্ক পারমিট দেওয়া হয়, সেখানে হচ্ছে তাদের আদার্স ওইরকম করে ইনকামের কোনো সুযোগ নাই। যেহেতু বিজনেস ইনকাম করতে গেলে ওনাদের ওয়ার্ক পারমিট দরকার, যেহেতু ওরা এমপ্লয়ি হিসেবে হচ্ছে ওয়ার্ক পারমিটটা নেয়, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ তাদের কিছু ইনভেস্টমেন্ট থাকতে পারে। কিন্তু আমি যেহেতু অনেকগুলো ফরেনার নিয়ে কাজ করি, আমি কারোরই হচ্ছে কোন ইনভেস্টমেন্ট দেখি নাই। জাস্ট শুধু হচ্ছে ওনাদের স্যালারি গুলো হচ্ছে ডিপোজিট হয়, সেটা হচ্ছে স্পেশালি হচ্ছে মানে ব্যাংকে ডিপোজিট দিয়ে দেয়, সেটাতে হচ্ছে কাজ শেষ। মানে ওরা বাংলাদেশে ওইরকম করে ইনভেস্টমেন্ট করে না। টাকা যা পায় খরচগুলো দিয়ে সব টাকা শেষ। আচ্ছা, তারপর হচ্ছে তার IT10B যেটা হয় সেখানে হচ্ছে মূলত তাকে হচ্ছে তার যেহেতু আদার সোর্স অফ ইনকাম তার থাকে না, মানে স্যালারি থেকে যত টাকা হয় এটাই কিন্তু তার ইনকামটা থাকে। তো তারপর হচ্ছে এখানে আমরা দেখলাম 9,21,467 টাকা ছিল ট্যাক্সেবল ইনকাম। তার সাথে হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড যে ইনকাম 4,60,000 এটা। আর এই পিরিয়ডে হচ্ছে সে পার্স সেভিং থেকে মানে 5 লাখ টাকা হচ্ছে তার কাছে এড করে দেওয়া হলো। এটা যদি আমরা না রাখতে চাই সেটাও পারি। ধরলাম আমাদের জাস্ট দেখানোর জন্য হচ্ছে 5 লাখ টাকা রাখা হইলো। তো আমরা এটা বাদই দিয়ে দেই। বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে নেট ওয়েলথ প্রিভিয়াস ইনকাম ইয়ারে কিন্তু তার 3,87,000 টাকা 3,87,334 টাকা তার ছিল, যেহেতু এটা তার সেকেন্ড রিটার্ন। তো তারপর হচ্ছে তার দুইটা ইনকাম মানে ফিনান্সিয়াল ইয়ার মিলে তার নেট যে ওয়েলথ যেটা হওয়ার সেটা হচ্ছে তার সাথে হচ্ছে তার ফিনান্সিয়াল এক্সপেন্স মানে লাইফস্টাইল এক্সপেন্স হিসাবে 2,90,000 টাকা বাদ গেল। তাহলে ওনার হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার শেষে যে ওয়েলথটা সেটা হচ্ছে 14,81,534। তাহলে এখন আমরা পেজ নাম্বার গ্রস ওয়েলথ আমরা পেয়ে গেলাম। তারপর 9 নাম্বার পেজ হচ্ছে ওনার দেখা যায় এখানে বিজনেস ক্যাপিটাল, ডিরেক্টর বা পার্টনারশিপ, প্রপার্টি, এগ্রিকালচার কোনো কিছুই নাই। জাস্ট হচ্ছে একটা প্রভিডেন্ট ফান্ড আমরা ধরলাম যে উনি একটা প্রভিডেন্ট ফান্ড পাচ্ছে এমপ্লয়ির থেকে। তো এটা তারপর হচ্ছে তার মানে আমাদের এই জিনিসটা আমরা বাদ দিয়ে দিব যে ফরেনার হিসেবে হচ্ছে তার কোনো কিছু আমরা এখানে পার্সোনাল জিনিসগুলো আনলাম না। তো ফার্নিচারের ব্যাপারে আমরা এটা বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আদার্স অ্যাসেট হিসেবে আমরা 80,000 টাকা এমনি রাখলাম। তো দেখা যায় ব্যাংক ব্যালেন্সটা তো আমরা যেহেতু স্টেটমেন্ট নিব ইজিলি পেয়ে যাব। এখানে কিন্তু আমরা ব্যাংক ব্যালেন্স প্লাস হচ্ছে তার যে হাতে নগদ সবগুলো মিলে হচ্ছে 13,51,100 টাকা রয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে অ্যাসেট গুলো অ্যাডজাস্ট করি, তারপরে অ্যাসেট যে 14,81,533 34 টাকা। এটা হচ্ছে মোটামুটি হচ্ছে একজন ফরেনার, যেহেতু হচ্ছে ফরেনার হিসাবে জাস্ট আমাদের প্রথমে ক্রাইটেরিয়া দেখতে হবে রেসিডেন্ট আর নন রেসিডেন্ট। যদি নন রেসিডেন্ট হয় তাহলে তো আমরা 30% ধরে করবো, রেসিডেন্ট হলে তো আমরা আমাদের মতো ক্যালকুলেশন করব, মানে কোনো ডিফারেন্ট নাই। তো এইটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন ফরেনারের ট্যাক্স ক্যালকুলেশন নিয়ে। কার কোনো প্রশ্ন আছে?
ওকে, ধরে নিলাম কোনো প্রশ্ন নাই। তো আমাদের হচ্ছে নেক্সট ৩ টা ক্লাসের ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে ই-রিটার্ন এর মধ্যে পড়বো, যেটা আমরা এক্সেল এ যে রিটার্ন গুলো করছি, ওই ডাটাগুলোই আমরা ইনপুট দিব। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক দিলে তো কোনো কাজ হয় না। হোমওয়ার্ক হিসাবে যেটা এটলিস্ট একটা হোমওয়ার্ক আপনারা করবেন, সেটা হচ্ছে আজকে যে আমরা কমপ্লেক্স রিটার্ন এর ইয়াটা দেখাইলাম, এই হোমওয়ার্কটা আপনারা করবেন। মানে সবার যেহেতু আমি জানি না সবাই আপনারা রিটার্ন সাবমিট করে দিচ্ছেন কিনা। যদি না করেন, নিজেদের রিটার্ন সাবমিট না করলে আরো পরে করবেন। যেহেতু এটাতে আপনারা মানে কাজ করতে পারেন, রাফ করবেন, মানে হিসাব নিকাশ করে শেখার জন্য। তো সবার যেটা হচ্ছে ৩ নাম্বার যে ক্লাসটা, মানে আজকের ক্লাসের যে কমপ্লেক্স রিটার্নটা, এই রিটার্নটা হচ্ছে সবার ইয়ার মানে যে ই-রিটার্ন আছে, ওখানে হচ্ছে আপনারা এটা মিলাবেন। মানে পুরোপুরি এই ডাটাগুলো নিয়ে কাজ করবেন, যেহেতু কপি পেস্ট করবেন, মানে জাস্ট শুধু হচ্ছে রিটার্নটা যাতে মিলে। মানে তাহলে একটা কাজ হচ্ছে আপনাদের হবে, আর আমি হচ্ছে ২ টা রিটার্ন আমি দেখাবো। মানে লাস্টেরটা মানে আজকেরটা হচ্ছে আপনাদের উপর ছেড়ে দিব। আর ২ টা ক্লাসে হচ্ছে আমি ২ টা রিটার্ন যতটুকু সম্ভব হেডিং পরিচিতি প্লাস রিটার্ন গুলো আপলোড করা মানে ইম্পোর্ট দেওয়া সেটা দেখাবো। আর লাস্টেরটা হচ্ছে আপনাদের কারো কাছ থেকে হচ্ছে মানে আমি স্টুডেন্ট হয়ে যাবো আরকি। মানে আপনারা কেউ এক্সপ্লেইন করবেন ২-১ জন যতটুকু সম্ভব হয়। তাহলে হচ্ছে আমি দেখব কি অবস্থা করছেন। আমি জাস্ট শুধু শেয়ার করব। সেক্ষেত্রে আপনাদের যদি পিসি থাকে কারো তাহলে তো আর সমস্যা নাই। স্ক্রিন শেয়ার করলেন। আমরা সবাই দেখলাম। তো আমি আশা করি এট লিস্ট আগের হোমওয়ার্ক এ যদি সাপোর্ট নাও পেয়ে থাকি, এটাতে আসলে সাপোর্ট পাবো। আপনাদের যারা হচ্ছে মানে কম্পিউটার ব্যবস্থা আছে, মানে স্ক্রিন শেয়ার করতে পারবেন, তাদের থেকে হচ্ছে এট লিস্ট ২ জন হচ্ছে প্রেজেন্ট করবেন ওই রিটার্নটাই। ডাটাগুলো ইনপুট দেওয়া যতটুকু আমরা পারি সেটা হচ্ছে আমরা দেখব কি অবস্থা। ঠিক আছে? পারবেন তো? ইয়েস বা নো বলেন। মানে একটা সারা শব্দ দেন। জি ভাই, পারবো ইনশাল্লাহ। পারলে এট লিস্ট ২ জন প্রেজেন্ট করবেন আপনারা। আমি শুধু দেখব। মানে আমি ২ টাকেই গুরুত্ব দেব। ৩ নাম্বার ক্লাসটা আপনাদের উপর ছেড়ে দিব। মানে শনিবারের ইনশাল্লাহ। ক্লাস। তাহলে এর মধ্যে আপনারা হচ্ছে ওইটা করে নিবেন। মানে ৩ নাম্বারটা যে শনিবারে ইনশাআল্লাহ প্রেজেন্ট হবে। তাহলে আজকে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস শেষ করে দিব। কারো কোনো প্রশ্ন আছে? আমার কাছে মনে হয় রিটার্নের ক্লাস বেশি দিয়ে দিছে। রিটার্ন ক্লাস মানে সামনে মানে প্রশ্ন বাড়বে মানে আমার মানে অনেক কিছু মানে ইনস্ট্যান্ট দেখা হচ্ছে তো, তো যার কারণে স্যার এটার সাথে একটা অ্যাটাচ করাটা মানে মানে ই হচ্ছে স্যার। যেমন স্যার ফার্স্ট ম্যাথটাতে আমরা যে কৃষিখাতের আয় দেখলাম স্যার, কৃষিখাতের আয় স্যার যে অব্যাহতি আছে স্যার সেটার সাথে ম্যাচ করতে পারতেছে না, আমাদের কোনো কোশ্চেন উদ্ভব হচ্ছে। এখন আবার কৃষিখাতের আয় দেখতেছি পাশাপাশি। তো মানে ওইখানে কি কি এক্সাম্পল ছিল, এই ধরনের রিলেটেড কিছু কোশ্চেন হয়তো বা তৈরি হতো। বাট হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। তো গুড। এই বিষয়গুলি কি বা ব্যবসার এটা স্যার এটা খুলে দেখতেছি বা সেটা হচ্ছে হ্যাঁ, রাসেল ভাই আপনি এড করেন। ওইটার সাথে যেহেতু আপনি এড করেন যে এত টাকা আমি ধরছি, এটা থেকে একটা এক্সাম্পশন নিয়ে নিছি। কারণ আমি এটাতে যেহেতু উনার আদার সোর্স অফ ইনকাম আছে, এক্সাম্পশন কোনো সুযোগ নাই। তার মানে যত টাকা ইনকাম সেটাই কিন্তু কাউন্ট হবে। স্যার এক্সাম্পশনটা কখন পাবে? মনে হচ্ছে কখন পাবে? পেশায় কিন্তু উনাকে কৃষক হইতে হবে। তারপর কিন্তু উনার এফডি মানে ফিনান্সিয়াল অ্যাসেট আর হচ্ছে ২০,০০০ টাকার কম যেটা। ২০,০০০ টাকাটা উঠাই দিচ্ছে এবার। এখন তো ২০,০০০ টাকা সেল আপ নাই। এবার ২০,০০০ না, মানে ২ টা সোর্সে ওনাকে সুযোগ দিচ্ছে। যে ওনার ফিনান্সিয়াল অ্যাসেট যতটুকু হোক ওইটা থেকে মানে ইন্টারেস্ট যত খাইতে পারবে, সহজ কথা আরকি। রাইট স্যার। মানে আপনার ব্যবসা করতে হবে না। টাকা ব্যাংকে দেন। ব্যাংকের অবস্থা ভালো না। ব্যাংকে পালায় যাক, যাই হোক টাকা ব্যাংকে দেন। মানে এইটাই হচ্ছে পলিসি। স্যার আপনার মানে আপনাদের ওইখানে স্যার তো বোধহয় আন্দোলন হচ্ছে বোধহয় ইসলামী ব্যাংকের। আর বলিয়েন না ভাই। কি কইতাম আর এগুলা নিয়ে আছে। আন্দোলন মানে শীত আন্দোলন। আন্দোলন তো চট্টগ্রামে হবে। স্যার আসলে চট্টগ্রামে নতুনদের জন্য ট্যাক্সেরই করা বেশ টাফ। এটা আসলে মানে পেশাগত তো লং টার্ম আপনাদের
অ্যাক্টিভ থাকতে হবে। মানে আপনি যদি এই কোর্সের মোটিভ থেকে 50% না 20% ও মাথায় নিতে পারেন সেটাও অনেক কিছু। কারণ সবকিছু তো একটা থেকে যাবেন না। স্যার 50 তো স্যার 15% যদি মানে অ্যাচিভ হয় বা এটা অনেক আমার কাছে মনে হয় হয়তো বা মানে এটা নেওয়ার ক্যাপাসিটি অনুযায়ী মানে সেগুলো তো অনেক বেশি বলতে হবে। তাহলে আর 15% যদি কোন রকম করা যায়। না নিতে পারা যাবে না এরকম না। একটু সময় লাগবে। কারণ আপনারা শুরু করছেন। বছর ২ এক তো লাগবে। এগুলো নিয়ে স্টাডি করতে হবে। প্রবলেম সলিউশন করতে হবে অনেকগুলো। মাসুদ ভাই আছেন আজকে ক্লাসে? মাসুদ ভাই থাকলে একটু সাড়া দেন। মাসুদ ভাই তো নাই। বোধহয় স্যার আর স্যার মানে যেটা অনুরোধ ছিল স্যার আপনি বোধহয় ক্লাসের টাইমটা মানে সামনের 3 দিন যে ক্লাস হবে সেটা বোধহয় 8:30 থেকে মানে করছেন। হ্যাঁ, এটা যদি স্যার আরেকটু আগানো যায় কারণ যেহেতু ছুটি আছে অনেকের মানে যেহেতু গভর্নমেন্ট ছুটি চলতেছে হয়তো আরো সমস্যা অন্য কারো হতে পারে মানে আছে হয়তো বা তবুও যদি 8টা থেকে করা যায় তাহলে একটু সুবিধা হয় কারণ স্যার মানে এই ক্লাসগুলি শেষে আর অন্য কিছু দেখা হচ্ছে না আরে মানে সবাই তো আমরা চাকরি মানে আমরা তো প্রাইভেট না না ক্লাসটা 8:30টাই ঠিক আছে। এর আগে তাইলে অনেক সময় নামাজ টামাজ শেষ হ্যাঁ, করে হ্যাঁ, ইয়ে করা যায়। আপনি যদি এর আগে যান তাহলে নামাজের টাইমটা চলে যায় ওই সময়। হুম। 8:30টাই থাক। তাহলে আরো আধা ঘন্টা আগানো হইলো আর তাড়াতাড়ি শেষ হইলো। স্যার 7টা বা এর আগের ক্লাস দিন 7টা ছিল ওইটা একটা এক্সাম্পল সেট করা যেত যা মানে করা যায় কিনা ওইটা কেন নিছি? কারণ আমার তখন 8টা 8:30টার দিকে আমার জ্বর চলে আসতো। তো আমি ভাবতাম সেদিন আমার খুব কষ্ট হয়েছে। লাস্টের দিকে মাথা ব্যথা প্রচন্ড ছিল। কথা বলতে পারতেছিলাম না। তো এই কারণে আসলে আমি আগায় দিছিলাম। আচ্ছা স্যার স্যার ওইটারও যদি কারো যদি বিশেষ সমস্যা না থাকে স্যার ওইটারও মানে একটা যদি এক্সাম্পল হিসাবে না নিয়ে যদি করা যায় আচ্ছা এটা তাহলে একটু তাহলে সুবিধা হয় আর কালকে কি আজকে তো মানে অনেক কম। মানে কালকে ক্লাসে তাহলে 8:30 থাক। ওইটা থেকে হচ্ছে আমরা ডিসকাশন করে নিব যে আগানো যায় কিনা। ওকে স্যার ওকে তাহলে আজকে এটুকু থাক। আল্লাহ হাফেজ। দেখা হবে কালকে জি আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ, স্যার। জি ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম আসসালাম।